আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো সবাই। আচ্ছা আমরা শুরু করি তাহলে, হ্যাঁ? আচ্ছা দেখো আমাদের আজকে যে টপিকটা পড়ানোর কথা সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ। আ শুরুতে যেটা জানতে হবে শুরুতে যেটা জানতে হবে পরিপাকের ডেফিনিশনটা কি? পরিপাক বলতে আমরা কি বুঝি? ঠিক আছে? পরিপাক বলতে আমরা কি বুঝি? দেখো পরিপাক একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে জটিল খাদ্যকণা জ আ ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত হবে এবং ক্ষুদ্র খাদ্যকণাটা কেমন হবে? দেহকোষের গ্রহণ উপযোগী এবং শোষণ উপযোগী। ঠিক আছে? তাহলে দেখো পরিপাক আমরা ডেফিনিশন পড়ে ফেললাম। এখন পরিপাক কয়ভাবে হতে পারে? পরিপাক আসসালামু আলাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকেই জয়েন দিচ্ছ। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। সবাই একটু আমরা ফ্রেন্ডদের মেনশন দিয়ে দেই। আচ্ছা দেখো তাহলে পরিপাক প্রক্রিয়া কয় ধরনের? পরিপাক প্রক্রিয়া ২ ধরনের। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কি ভাইয়া? যান্ত্রিক পরিপাক তুমি খাবারটা খাচ্ছ, খাবারটা চিবানো থেকে শুরু করে পৌষ্টিক নালী অতিক্রম হয়ে যাওয়া পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলবো। ঠিক আছে? তাহলে যান্ত্রিক পরিপাকের অংশ কি কি হবে? তুমি খাদ্য চিবানো, তুমি খাবারটা খাওয়ার পর কি করবা? খাদ্য চিবানো, দেন হচ্ছে গলাধঃকরণ, গলাধঃকরণ এবং পৌষ্টিক নালী অতিক্রম। ঠিক আছে? এই ৩টা পয়েন্ট হবে যান্ত্রিক পরিপাকের স্টেপ। পৌষ্টিক নালী অতিক্রম। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাকের মাধ্যমে এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটে। তো কোশ্চেন কিভাবে আসতে পারে? নিচের কোনটির মাধ্যমে বা নিচের কোন পরিপাক ক্রিয়ার মাধ্যমে এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটে? সেটা আনসার কি বলতো? যান্ত্রিক পরিপাক। তাহলে আমরা যান্ত্রিক পরিপাক বুঝলাম। এখন দেখো পৌষ্টিক নালী অতিক্রম হয়ে যাওয়ার পর রাসায়নিক পরিপাকের কাজ শুরু। তাহলে রাসায়নিক পরিপাকটা কিভাবে হবে? এখানে হচ্ছে তোমার অ্যাসিড, ক্ষার এবং এনজাইমের সহায়তায় আমাদের পরিপাকে আলটিমেটলি গোল কি বলতো? আমাদের পরিপাকে আলটিমেটলি গোল হচ্ছে ক্ষুদ্র খাদ্যকণায় কনভার্ট করা, তাই না? তার মানে এখানে হচ্ছে অ্যাসিড, ক্ষার, অ্যাসিড, ক্ষার এবং এনজাইমের সহায়তায় আমরা জাস্ট এটুকু মনে রাখবো, অ্যাসিড, ক্ষার এবং এনজাইমের সহায়তায় দেহকোষে হচ্ছে গ্রহণ উপযোগী, শোষণ উপযোগী ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা রাসায়নিক পরিপাক বলছি। তাহলে এটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও যে পরিপাক আমরা দুইটা ভাবে পরিপাক প্রক্রিয়াটা সম্পন্ন হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। মারুফা আক্তার বলেছ আবার আবার মানে এখানে আমি যেটা বলছি দেখো, পরিপাক দুই ভাগে সম্পন্ন হয়। ঠিক আছে? পরিপাক হচ্ছে দুই ভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক হচ্ছে খাবার চিবানো থেকে শুরু করে পৌষ্টিক নালী অতিক্রম হয়ে যাওয়া পর্যন্ত যে স্টেপটা সেটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলবো। এবং রাসায়নিক পরিপাক হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং এনজাইমের সহায়তায় দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র খাদ্যকণায় যে পরিণত হওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক কাজ করবে। ওকে, মির্জাবিন বলেছো জি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে আসি। এখন দেখো মানব পৌষ্টিকতন্ত্র। মানব পৌষ্টিকতন্ত্র আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, আমরা লাইভ স্টুডেন্টদের সংখ্যা অনেক কম পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা এখন দেখো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি কয় ধরনের বা পৌষ্টিক গ্রন্থির সংখ্যা কয়টি? অপশনে কোশ্চেনের ভাবে আসতে পারে পৌষ্টিক গ্রন্থির সংখ্যা কয়টি? আমরা পৌষ্টিক গ্রন্থির পর দ্বারা মনে রাখবো পৌষ্টিক গ্রন্থির সংখ্যা হচ্ছে 5টি। পৌষ্টিক গ্রন্থির সংখ্যা কয়টি ভাইয়া? 5টি। কি কি এটা জানতে হবে, কারণ নেক্সট যে কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি নয়, এভাবে আসতে পারে। এখন দেখো লালা গ্রন্থি, নামের শেষে কি আছে? গ্রন্থি। তার মানে গ্রন্থি বোঝা যাচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। তার মানে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এই নামগুলো কিন্তু আমরা গ্রন্থি থেকে বুঝতে পারছি যে এগুলো এক গ্রন্থির নাম। আমাদের যেটা স্পেশালি মনে রাখতে হবে সেটা হচ্ছে যকৃত এবং অগ্নাশয়। যকৃত এবং অগ্নাশয় কিন্তু পৌষ্টিক গ্রন্থির নাম। ঠিক আছে? তার মানে পৌষ্টিক গ্রন্থি কি কি বলতো? লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। ওকে, নেক্সট আসো পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী দেখো আমরা যান্ত্রিক পরিপাকের পড়ানোর সময় আমরা বলছিলাম যে পৌষ্টিক নালী অতিক্রমের সময়, তার মানে কি পৌষ্টিক নালী একটা একটা বড় একটা ওয়ে আছে, বড় একটা পথ আছে।
তো যেটা মুখ ছিদ্র থেকে শুরু হবে, পৌষ্টিক নালী মুখ ছিদ্র থেকে শুরু হয়ে শেষ হবে পায়ু পর্যন্ত। তার মানে এর মাঝখানে আর কি কি অংশ রয়েছে একটু দেখি। মুখ ছিদ্র পরে মুখ বিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র মানে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র এবং পায়ুদে শেষ হবে। এখন দেখো ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের আবার তিনটা আলাদাভাবে অংশ রয়েছে। একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশগুলো ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম বা ইলিয়াম। বৃহদন্ত্রের অংশ সিকাম, কোলন, মলাশয়। ঠিক আছে, তো এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, এখান থেকে ক্লাস কখন শুরু হয়েছে? আচ্ছা, ক্লাস শুরু হয়েছে তোমার একটু আমাদের একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে একটু ডিলে হয়েছে। 8টাতে ক্লাস শুরু হয়নি, 8:10-15 থেকে, যাই হোক। আচ্ছা দেখো, ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ, ডিউডিনাম, জেজুনাম, আইলিয়াম। বৃহদন্ত্রের তিনটা অংশ। এখন দেখো এখানে তিনটা অংশ, তার মানে কি এটা কিন্তু এমসিকিউ আসার মতো একটা সুইটেবল কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন আসবে নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়, নিচের কোনটি বৃহদন্ত্রের অংশ নয়। ফোর্থ অপশন হিসেবে বৃহদন্ত্রের অংশ থাকতে পারে অথবা ক্ষুদ্রান্ত্রের অংশ থাকতে পারে। আচ্ছা, এখন আসো দেখো, এটা হচ্ছে পৌষ্টিক নালীর একটা ফিগার। আচ্ছা, পৌষ্টিক নালীর ফিগারটা দেখো, মুখ ছিদ্র থেকে শুরু, আমরা যেটা বলছিলাম মুখ ছিদ্র থেকে শুরু হবে, মুখ ছিদ্র থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত, এটা হচ্ছে অ্যানাস, অ্যানাস বা পায়ু বলা হচ্ছে। তাহলে মুখ ছিদ্র থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত, এর মাঝে টাং মানে জিহ্বা, দাঁত, স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে। স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা সামনে ডিটেলস পড়বো। দেন দেখো স্যালাইভারি গ্ল্যান্ড কি কি রয়েছে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, ফ্যারিংস কি, ফ্যারিংস কি বলো তো? ফ্যারিংস মানে কি আর ল্যারিংস মানে কি? আমার পড়ার সময় এটা কনফিউজড, মানে আমার সবসময় একটু কনফিউশন থাকতাম আমি যে ফ্যারিংস আর ল্যারিংস দুইটা আসলে সেমই মনে হয়। ফ্যারিংস শব্দের অর্থ কি এবং ল্যারিংস শব্দের অর্থ কি? ওকে, ষড়যন্ত্র। ওকে, ষড়যন্ত্র কোনটার আনসার? ল্যারিংস মানে কি, ফ্যারিংস মানে কি? ল্যারিংস হচ্ছে ল্যারিংস গলবিল। তানিয়া আক্তার বলেছো ল্যারিংস গলবিল। আচ্ছা, এটা কিন্তু আমার যেটা বলছিলাম আমার একটু কনফিউশন হতো, যেটা তোমার হয়েছে আজকে। ফ্যারিংস শব্দের অর্থ গলবিল। ঠিক আছে, ফ্যারিংস শব্দের অর্থ কি ভাইয়া? ফ্যারিংস শব্দের অর্থ গলবিল এবং ল্যারিংস শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র না কিন্তু, ল্যারিংস শব্দের অর্থ ষড়যন্ত্র। আচ্ছা দেখো, এছাড়া লিভার রয়েছে এখানে, লিভার, দেন স্টোমাক, প্যানক্রিয়াস, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে কয়টা পার্ট পড়েছে আমরা? তিনটা, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। লার্জ ইন্টেস্টাইনের পার্ট, এগুলো আমরা ডিটেলস সামনে পড়বো। তাহলে আমরা একটা গ্লান্স একটা ফিগার একটা মানে শর্ট আউট করে নিলাম। নেক্সট আসো দেখো, পরিপাক। পরিপাকের যে পৌষ্টিক নালীটা, পৌষ্টিক নালী যদি বলা হয় পুরো পৌষ্টিক নালী যে অংশটা, সেটা লেন্থ কত? পুরো পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার। পুরো পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে আচ্ছা, সিলভিয়া লিখেছো, দিন দিন কানা হয়ে যাচ্ছ। আচ্ছা দেখো, তাহলে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত বলো তো? 8 থেকে 10 মিটার। হ্যাঁ, ক্লাসটা ডিলে হওয়ার কারণে অনেকে হয়তো বুঝতে পারছে না যে ক্লাস শুরু হয়েছে কিনা। জুম করতে হবে। ওকে, আচ্ছা দেখো, তার মানে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত বলো? 8 থেকে 10 মিটার। গলবিল, অন্ননালী, গলবিল, অন্ননালী দেখো, গলবিলের লেন্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। অন্ননালীর লেন্থ এর ডাবল। অন্ননালীর লেন্থ কত ভাইয়া? এর ডাবল। গলবিলের লেন্থ অন্ননালীর লেন্থের চেয়ে হচ্ছে অর্ধেক হবে। পাকস্থলী, পাকস্থলীর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 30 বা 30.5 সেন্টিমিটার যেটা বলো। প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে পাকস্থলীর দৈর্ঘ্য যতটুকু থাকবে তার প্রস্থ হচ্ছে তার অর্ধেক। ঠিক আছে, প্রস্থ হচ্ছে তার অর্ধেক। হ্যাঁ, 8 থেকে 10 মিটার। আচ্ছা, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। এখন দেখো ক্ষুদ্রান্ত্রের অংশ, ক্ষুদ্রান্ত্রের অংশ আমরা পড়ে ফেলেছি কি কি বলতো? ডিওডেনাম, জেজুনাম এবং আইলিয়াম। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র ওর নামটা ছোট হলেও কিন্তু ওর লেন্থ অনেক বড় বৃহদন্ত্র চেয়ে। ঠিক আছে, দেখো বৃহদন্ত্র ওর লেন্থ ও মানে নামে হচ্ছে তোমার বড় মনে হচ্ছে, কিন্তু ওর লেন্থ হচ্ছে ছোট, 1.5 মিটার। এবং ক্ষুদ্রান্ত্র লেন্থ 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্ত্রের লেন্থ 6 থেকে 7 মিটার এবং বৃহদান্ত্র লেন্থ 1.5 মিটার।
এখন দেখো ক্ষুদ্রান্ত্রে আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো, যে ক্ষুদ্রান্ত্রে আমরা 3টা অংশ পড়েছি, ডিওডেনাম, জেজুনাম এবং আইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম এবং আইলিয়াম। দেখো ডিওডেনামের লেন্থ কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার কোনটা ছিল? অননালী। আমরা একটু মানে রিলেট করে পড়বো। দেখো 25 সেন্টিমিটার যখন পড়ছো, তার মানে তোমার মাথায় আসতে হবে যে 25 সেন্টিমিটার আমরা কোন কোন অংশ পড়েছি। একটা ছিল কি? অননালী। অননালী কিন্তু 25 সেন্টিমিটার। জেজুনাম কত? 2.5 মিটার। এবং ইলিয়াম হচ্ছে 3/5। ক্ষুদ্রান্ত্রের যে লেন্থ তার 3/5 ভাগ, 3/5। আইলিয়াম বা ইলিয়াম যেটাই বলো, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের 3/5। কোশ্চেন আসে এভাবে, নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের 3/5 গঠন করে? নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের 3/5 গঠন করে? তার মানে এটার আনসার কি বলতো? এর আনসার হচ্ছে ইলিয়াম। এর আনসার হচ্ছে ইলিয়াম। বিয়োদনটা আমরা পড়ে ফেলছি, 1.5 মিটার। আচ্ছা, এখন পরিপাকের এই দৈর্ঘ্য নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবা। নেক্সট দেখো, খাদ্য উপাদান। খাদ্য উপাদান মোট কয়টা? খাদ্য উপাদান মোট 6টি। খাদ্য উপাদান মোট হচ্ছে 6টি। খাদ্য উপাদান মোট 6টি। আচ্ছা, এখন দেখো শর্করা কি কি আছে বলতো? শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহদ্রব্য বা লিপিড, ভিটামিন, খনিজ লবণ বা মিনারেল, পানি বা ওয়াটার। আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো খাবারের উপাদান, পরিমাণ কি এবং প্রধান কাজ কি। দেখো আমরা জাস্ট নর্মালি চিন্তা করি, আমরা যখন খাবারটা খাই, এই যে আমরা খাদ্যের উপাদান 6টা দেখছি, 6টার ভেতর কোন উপাদানটা বেশি থাকে? তুমি যদি ভাত খাও বা রুটি বা পরোটা যেটাই বলো, ওইটার পরিমাণ মানে শর্করার পরিমাণ কিন্তু বেশি থাকে, তাই না? তার মানে এখানেও কিন্তু পরিমাণটা, শর্করার পরিমাণ বেশি থাকবে। সেটা হচ্ছে 415 থেকে 600 গ্রাম। 415 থেকে 600 গ্রাম। আমিষের পরিমাণটা দেখো, তুমি ভাতের সাথে মাছ অথবা মাংস খাচ্ছ, সেটার পরিমাণ অবশ্যই ভাতের চেয়ে একটু কম হবে। তার মানে এর পরিমাণ কত? 100 থেকে 150 গ্রাম। তারপর শর্করার পরিমাণ 415 থেকে 600 গ্রাম। আমিষের পরিমাণ 100 থেকে 150 গ্রাম। স্নেহদ্রব্যর পরিমাণ 50 থেকে 55 গ্রাম। ভিটামিনের পরিমাণ তার চেয়েও কম, 5500 থেকে 5600 মিলিগ্রাম। এককটা একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু গ্রাম না, এটা হচ্ছে মিলিগ্রাম এককে। খনিজের পরিমাণ 8 থেকে 10 গ্রাম এবং পানির পরিমাণ 2 থেকে 3 লিটার। ডক্টর সাজেশন দেয় না, সাজেস্ট করে যে দৈনন্দিন কি 8 থেকে 10 লিটার পানি পান করতে হবে। হ্যাঁ, পরিমাণগুলো মুখস্থ করতে হবে। এমনিতে সিম্পলই তো, শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকবে, আমিষের পরিমাণ তার চেয়ে একটু কম। এবার সিকোয়েন্স অনুযায়ী পড়লে এমনিতে মনে থাকবে। আচ্ছা, এখন দেখো প্রধান কাজ কি। এদের প্রধান কাজ কি? শর্করার প্রধান কাজ দেখো তাপ শক্তি উৎপাদন। শর্করার প্রধান কাজ তাপ শক্তি উৎপাদন এবং স্নেহদ্রব্যেরও প্রধান কাজ কি? তাপ শক্তি উৎপাদন। তার মানে এই দুইটা কিন্তু এক কমন ফাংশন, মানে কমন কাজ করে। এটা কিন্তু পরীক্ষা আসার পসিবিলিটি একটু কম, ঠিক আছে? এখান থেকে তাহলে কি কোশ্চেন আসতে পারে? দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে কে? কোশ্চেন আসবে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে কে? সেক্ষেত্রে উপাদান হিসেবে অপশন হিসেবে শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, ভিটামিন থাকবে। আমিষের ফাংশন দেখো, আমিষ দেহের বৃদ্ধি গঠন করবে। দেহের বৃদ্ধি গঠন, ক্ষয় পূরণ, এনজাইম এবং হরমোন উৎপাদন। আমিষের কাজ কি? দেহের বৃদ্ধি গঠন, ক্ষয় পূরণ, এনজাইম এবং হরমোন উৎপাদন। দেহের তাপ নিয়ন্ত্রণ করবে স্নেহদ্রব্য। দেহের তাপ নিয়ন্ত্রণ করবে স্নেহদ্রব্য। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে পানির কাজটা করতে হবে। প্রোটোপ্লাজমকে সিক্ত এবং সজীব রাখা এবং কোষের বিপাক প্রক্রিয়া, মেটাবলিজম যে রেটগুলো, সেগুলো ফাংশন করবে পানি, ঠিক আছে? পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করা, পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করা, এগুলো হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণের জেনারেলাইজড কাজ। তাহলে আমরা এখান থেকে কি কি পড়বো? দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে কে? দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, এনজাইম, হরমোন উৎপাদনে কে কাজ করে? এখান থেকে আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে, তোমার ধরো শর্করা এবং স্নেহদ্রব্য দুইটার ফাংশনে কি? তাপ শক্তি উৎপাদন। দুইটার ফাংশনে কি ভাইয়া? তাপ শক্তি উৎপাদন। যদি একটু খেয়াল করো, সেক্ষেত্রে
যদি তোমাকে বলা হয় সবচেয়ে বেশি তাপ শক্তি উৎপাদন কে করে, সবচেয়ে বেশি তাপ শক্তি কে উৎপাদন করে, সেক্ষেত্রে কিন্তু আনসার হবে স্নেহদ্রব্য। কারণ কি দেখো, শর্করা ইন্টু 2 মানে কি, শর্করা হচ্ছে ডাবল তাপ শক্তি উৎপাদন করবে, শর্করা হচ্ছে তাপ শক্তি উৎপাদনের পরিমাণটা ডাবল হবে স্নেহদ্রব্যের ক্ষেত্রে। আচ্ছা আমরা তাহলে দেখো পড়ে ফেলছি সব খাদ্য উপাদানগুলোর কাজ এবং পরিমাণ। হ্যাঁ লিপিড, লিপিড বা হচ্ছে স্নেহদ্রব্য, ঠিক আছে। আচ্ছা এখন দেখো দাঁত, ইয়া বড় বড় দাঁত। আচ্ছা এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, হ্যাঁ তো এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, শিশু অবস্থায় বা শিশু দাঁত বা দুধ দাঁতের সংখ্যা কয়টি? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও দুধ দাঁতের সংখ্যা কয়টি। দুধ দাঁতের সংখ্যা কয়টি? মাহমুদ বলেছ 20টা, তামরিন নাহার 20টা। রেসপন্স এত কম কেন? এই 22টা আবার কে বলছো? দুধ দাঁতের সংখ্যা কি 22টা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই অনেকে কমেন্ট করছো যে 20টা, আবার 28টা, মানে কি অবস্থা। আফরিন মনি বলেছো 28টা, 28টা কেমনে? আচ্ছা আমি তোমাদের ক্যালকুলেট করে দিচ্ছি। সেটা হচ্ছে দাঁত, দাঁত কি কি দাঁত দাঁত আছে আমাদের বলো তো। আই, সি, পি, এম। আই, সি, পি, এম। আচ্ছা এরপর থেকে আশা করি কনফিউশন হবে না। আই, সি, পি, এম এবং আইসিপিএম। আইসিপিএম এর ফুল ফর্ম তো আশা করি তোমরা জানো, ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার। হ্যাঁ ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার। আচ্ছা এখন দেখো, এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, আর ওটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে। তাহলে দেখো ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার আমরা মনে রাখবো এভাবে 2 on 2 3, ঠিক আছে, 2 on 2 3। দুইটা দুইটা দুইভাবে লেখার কারণ কি, দুইটা লেখার কারণ হচ্ছে এটা ঊর্ধ্বচল এবং এটা নিম্নচল। এখানেও সেম, শিশুদের ক্ষেত্রে যেটা হবে, শিশুদের 2 on 0 2, 2 on 0 2। তার মানে এখানে দেখো উপরে 8, 8 দুগুণে 16, আর নিচে 16, 16 প্লাস 16 কত হয়? 32। এই পাশে দেখো 5 দুগুণে 10, উপরে 10 নিচে 10, আলটিমেটলি আনসার হচ্ছে 20। তার মানে শিশু দাঁতের সংখ্যা হচ্ছে 20টা এবং অ্যাডাল্ট ওই বলে বলে না চর মেরে কি 32টা দাঁত ফালাই দিব। তারপরে তো কনফিউশন কেন? ঋতু সরকার 2103, এটা কোনটা কি বলছো তুমি? এটা 2102 হবে শিশুদের ক্ষেত্রে। আচ্ছা তাহলে দেখো ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে কোন দাঁতটা অনুপস্থিত? তোমরা একটু বলো, তোমাকে যদি বলা হয় শিশুদের ক্ষেত্রে কোন দাঁতটা অনুপস্থিত, কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, শিশুদের ক্ষেত্রে কোন দাঁতটা অনুপস্থিত?
হ্যাঁ, অগ্রপেশন বলেছো, অগ্রপেশন। আবার একজন বলেছো কর্তন মেবি। ক্যালকুলেশনটা বুঝলাম না। ক্যালকুলেশনটা আমি যেটা বলেছি ঊর্ধ্বচল এবং নিম্নচল। দেখো ঊর্ধ্বচল নিম্নচল এখানে কত, এটা তুমি যোগ করো, 2 1 3 5 8। তাহলে এখানে হচ্ছে তোমার ঊর্ধ্বচলে ডাবল 8 দুগুণে 16, আর নিচে হচ্ছে নিম্নচলের ক্ষেত্রে ডাবল হবে 8 দুগুণে 16, মোট হচ্ছে 32টা। এই পাশে যেটা সেটা হচ্ছে এখানে 5টা, মানে 5 দুগুণে 10, নিম্নচলের ক্ষেত্রে 5 দুগুণে 10, আনসার হচ্ছে 20টা। আচ্ছা, আর যে বলেছো কর্তন মেবি, হ্যাঁ প্রিমোলার, প্রিমোলার মানে অগ্রপেশন, ভেরি গুড। অগ্রপেশন, অগ্রপেশন, হ্যাঁ। শুধুমাত্র আমি একটা ভুল আনসার পেয়েছি, সেটা হচ্ছে বলেছিলা কর্তন মেবি। এত কনফিউশন হওয়া যাবে না, তোমার সামনে দেখো লেখা আছে। আই মানে কি? আই মানে ইনসিসর, আই মানে কর্তন, আই মানেই তো কর্তন। তো কর্তনে তো এখানে লেখা আছে না দুইটা, দুইটা। প্রিমোলার, প্রিমোলারে 0। এখানে প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেশন। তার মানে শিশুদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কিন্তু অগ্রপেশন দাঁতটা অনুপস্থিত বা প্রিমোলার দাঁতটা অনুপস্থিত। আবার এভাবে আসতে পারে যে তোমার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অথবা শিশুদের দেহে কর্তন দাঁতের সংখ্যা কয়টা, ইন্ডিভিজুয়াল আসতে পারে। এখন যদি তোমার ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে তুমি জানো বা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি আনসার করতে পারবা। আচ্ছা, এখন দেখো এই যে শিশুদের দাঁত, দাঁতের সংখ্যা, থ্যাংক ইউ স্যার, আচ্ছা ওয়েলকাম। শিশুদের দাঁতের সংখ্যা হচ্ছে 20টা, আবার প্রাপ্তবয়স্ক দাঁতের ক্ষেত্রে হচ্ছে সংখ্যা 32টা। এক্ষেত্রে কিন্তু বলা হয় যে মানব দেহের যে বডিতে দাঁত দুবার গজায়, এজন্য মানব দেহের দাঁতকে কি বলা হয় বলো তো, দেখি তোমরা জানো কি না। এই যে দাঁত দুইবার গজানোর কারণে মানবদের দাঁতকে কি বলা হয়? ডাইফায়োডন্ট। ঠিক আছে, ডাই মানে দুই, যেহেতু দুবার গজাচ্ছে এজন্য মানবদের দাঁতের একটা নাম হচ্ছে ডাইফায়োডন্ট। আচ্ছা, নেক্সট আসো দেখো, জিভা, ইয়া বড় জিভা আছে আমাদের স্লাইডে। দেখো জিভায় হচ্ছে আমরা এক এক রকম মানে এক একটা অংশে এক একটা এক এক রকম স্বাদ পাই, এবং স্বাদটা আমরা মনে রাখবো মিল অতি দ্বারা। মিল কি ভাইয়া? মিল অতি। এখন দেখো জিভার যে অগ্রভাগের অংশ, একটু মার্ক করে দিচ্ছি, অগ্রভাগের অংশ হচ্ছে মি দ্বারা মনে রাখবো মিষ্টি, দেখো সুইট লেখা আছে। মিষ্টি। এবং অগ্রভাগের দুপাশে অংশটাকে আমরা বলবো মিল, মিলের ল দিয়ে মনে রাখবো সল্টি, দেখো লবণাক্ততা। লবণাক্ততা। একদম পশ্চাৎ ভাগে যে অংশটা, সেটাকে আমরা বলবো বিটার, মানে মিল অতি, তি দ্বারা মনে রাখবো তিক্ততা। ঠিক আছে, এবং বাকি থাকলো কে? সরেয়। সরেয় হচ্ছে পশ্চাৎ ভাগ, মানে একদম মাঝামাঝি অংশ যেটা, এবং অগ্রভাগের মাঝখানে যে অংশটা, সেই অংশটাকে আমরা মনে রাখবো অম্লতা। অম্লতা অথবা টক, অম্লতা বা টক। তাহলে মিল অতি দ্বারা কি কি মনে রাখলাম? মিষ্টি, লবণাক্ততা, অম্লতা বা টক এবং তিক্ততা। এখন জাস্ট চিন্তা করো, মিষ্টির অপোজিট ক্যারেক্টার কি? তিতা না? তিক্ততা বা তিতা। তার মিষ্টি দেখো একদম ফ্রন্টে, একদম ব্যাক স্লাইড মানে একদম পিছনের অংশে হচ্ছে কে থাকবে তাহলে? পিছনের অংশে থাকবে তিক্ততা, পিছনের অংশ থাকবে তিক্ততা। তার মানে দেখো এটা আমরা এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে? কোশ্চেন আসতে পারে জিভার অগ্রভাগে কোন সাতকুড়িটা পাওয়া যায়, এভাবে এভাবে আসতে পারে। এখন তোমরা আমাকে এই কোশ্চেনটা আনসার দাও, সাতকুড়ির আকৃতি কেমন? সাতকুড়ি বা টেস্ট বার্ড, সাতকুড়ির আকৃতি কেমন? সাতকুড়ির আকৃতি, সাতকুড়ির আকৃতি কেমন?
আমি আসলে রেসপন্স অনেক কম পাচ্ছি। স্বাদকুড়ি বা টেস্ট বাড, মানে যেটা সাহায্যে আমরা খাবারের স্বাদটা পেয়ে যাচ্ছি, সেটার শেপ কেমন? পাপিয়া বলেছ ফ্লাস্ক আকৃতি, সিলভিয়া বলেছ স্যার পারি না, আরেকজন লিখেছ ডিম্বাকৃতি, ফ্লাস্ক আকৃতির, ফ্লাক্স আকৃতির, আনিকা আফরিন, ঋতু রানী, মারিয়া, মাহমুদ বলেছ ফ্লাস্ক আকৃতি। ভেরি গুড। আচ্ছা, মোটামুটি সবার আনসারই ঠিক হয়েছে, জাস্ট একজন ডিম্বাকৃতি বলেছ, একজন তো এক্সাইটেড হয়ে ফ্যাক্স আকৃতি লিখে এসো। ফ্যাক্স আকৃতি কোনো কিছু হয়? এরকম কোনো আকৃতি আদৌ আছে ফ্যাক্স আকৃতি? আচ্ছা, ভেরি গুড, সবাই মাশাআল্লাহ ভালো আনসার দিয়েছো। একজন এটা এটা আমার মনে হচ্ছে দুষ্টামি করে বলছে যে গোলাকার, কারণ ফ্লাস্ক আকৃতি শেপ হচ্ছে সাতকুড়ি আকৃতি হচ্ছে ফ্লাস্ক আকৃতির, ফ্লাস্ক আকৃতির। ঠিক আছে, এখন বলো, এই যে আমরা খাবারে যে স্বাদটা নিচ্ছি, এই স্বাদটা কতদিন পর পর এই স্বাদের যে অনুভূতিটা, সেটা হচ্ছে প্রতিস্থাপিত হয়, স্বাদটা প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, ফ্লাক্স হবে, আসলে ফ্লাক্স না, দন্ত শ ক হবে। এখন বলো, এই স্বাদটা কত দিনের মাঝে এটা প্রতিস্থাপিত হয়? আমরা যে খাবারের স্বাদটা নেই, সেটা কতদিন পর পর এটা প্রতিস্থাপিত হয়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মাত্র জয়েন দিচ্ছ নাকি? 5 থেকে 10 দিন। ভেরি গুড। ঋতু রানী বলেছো 5 থেকে 10 দিন। 5 থেকে 10 দিন। মারিয়া 8 থেকে 10 দিন না আপু, এটা আনসার হবে 5 থেকে 10 দিন। আচ্ছা, এখন অনেকে বলে না যে আমি 6 মাস আগে অনেক সুন্দর পায়েস খেয়েছিলাম এবং পায়েসের স্বাদটা এখনো মনে আছে, এটা কিন্তু আসলে ভুল কথা। কারণ যেহেতু আমরা একটু আগে জানলাম যে স্বাদের যে ফিলিংসটা কিন্তু 5 থেকে 10 দিন পরে এটা প্রতিস্থাপিত হয়ে যায়। মানে তুমি যত সুস্বাদু খাবারই খাও না কেন, সেটা কিন্তু 5 থেকে 10 দিন পর, আমরা বলি না যে আমাদের ঠোঁটের আগায় লেগে আছে, জিবার আগায় লেগে আছে, ওটা কিন্তু আসলে ভুল কথা, বুঝছো? এটা কিন্তু 5 থেকে 10 দিন পর ওই স্বাদটা প্রতিস্থাপিত হয়ে যায়। ওকে, আচ্ছা, নেক্সট আসো। লালা গ্রন্থির কাজ কি? লালা গ্রন্থির কাজ কি? লালা গ্রন্থি, গ্রন্থি কোনো একটা শব্দের সাথে যখন গ্রন্থি থাকবে, তার মানে আমরা বুঝবো গ্রন্থি থেকে কিছু একটা নিঃসৃত হবে। ঠিক আছে, কিছু একটা নিঃসৃত হবে, তার মানে লালা গ্রন্থি, লালা গ্রন্থি নাম থেকে বোঝা যাচ্ছে লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে বলো তো? লালা রস নিঃসৃত হবে। লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হবে। এখন বলো, লালা রস কি অম্লীয় না ক্ষারীয়? তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও, লালা রস কি অম্লীয় নাকি ক্ষারীয়, মানে লালা রসের পিএইচটা কত হবে? লালা রসের পিএইচটা মানে কারো জানা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। মানে পিএইচ এর মানটা জানলে তো আমরা বুঝতে পারবো, তাই না, যে এটা অম্লীয় নাকি ক্ষারীয়। অম্লীয়, হ্যাঁ, তানিয়া আক্তার বলেছে অম্লীয়, সিলভিয়া অম্লীয়। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন বলো লালা রস থেকে, দেখি জানো কিনা। সেটা হচ্ছে লালা রসের আমাদের দৈনন্দিন কত পরিমাণ লালা রস খরিত হয়, মানে লালা রসের পরিমাণটা বলতে পারবা কিনা? আচ্ছা, পিএইচটা আমি লিখে দিচ্ছি, যেহেতু অম্লীয় সবাই বলেছ। পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4। রেঞ্জে বলার কারণ হচ্ছে এটা আসলে ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, মারিয়া বলেছো, ভেরি গুড, 6.2 থেকে 7.4 এসিডিক। হ্যাঁ, লাবণ্য বলেছো ক্ষারীয়, 6.2 থেকে 7.4, এটা ক্ষারীয় না আপু, এটা অম্লীয়। লাল রসের পরিমাণটা একটু কমেন্ট করে জানাও যে একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ লালা ক্ষরণ করে। 1200 থেকে 1500 মিলিলিটার। ভেরি গুড, মারিয়া ঋতুরানী বলেছো 1200 থেকে 1500 মিলিলিটার।
তোমরা তো অনেক পারো আসলে। 1200 থেকে 1500 মিলি কোনটি? এখানে কি কোশ্চেন চেঞ্জ করে দিতে পারে? কি কোশ্চেন চেঞ্জ করে দিতে পারে? টায়ালিন, মল্টেজ, এনজাইম। দেখো আমরা এখানে দুইটা ক্লোরাইড আয়নও থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা উপাদান সম্পর্কে জানলাম। এখন আমাদের জানতে হবে ফাংশন কি, সবগুলার ফাংশন কি। দেখো পানির কাজ কি? পানির কাজ হচ্ছে দেখো খাবার চর্বণ, গলা দোকানে হেল্প করে, খাদ্যকে নরম ও সিক্ত করে। মানে বলা হয়ে থাকে এরকম পানি থাকার কারণে আমরা স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো মিউসিন। মিউসিনের ফাংশনটা কি বলতো? মিউসিন হচ্ছে খাবারটাকে লুব্রিকেন্ট করে দলায় পরিণত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাবারটাকে লুব্রিকেন্ট করে দলায় পরিণত করে মিউসিন। আমরা যখন খাবার পরিপাকটা পড়বো দেখবা যে খাবারের যে আমরা যে খাবারটা খাই সেটা কিন্তু লোকেশন ভেদে খাবার এক একটা নাম পরিণত হয়। ঠিক আছে, যেমন খাদ্যমণ্ড বা হচ্ছে কাইম, আর একটা হচ্ছে বোলাস। মুখ গহ্বরে খাবারটা বোলাস হিসেবে পরিচিত, এবং পাকস্থলীতে কিন্তু সেই খাবারটা আবার পরিপাক হয়ে কাইম বা খাদ্যমণ্ড বলা হয়। আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখো ক্লোরাইডের ফাংশন কি। ক্লোরাইড স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ একটা এনজাইম। ও কি থাকে? ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। ও কি থাকে বলতো? ইনঅ্যাক্টিভ ফর্ম থাকে, মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই এনজাইমটাকে সক্রিয় করার দায়িত্ব কার? ক্লোরাইড দায়িত্ব সক্রিয় করবে। টায়ালিন এবং মল্টেজ। টায়ালিন এবং মল্টেজ তা মনে রাখবা, এরা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও অ্যামাইলোলাইটিক এনজাইম বলতে কি বুঝো? অ্যামাইলোলাইটিক এনজাইম বলতে কি বুঝো তোমরা একটু কমেন্ট করে জানাও। অ্যামাইলোলাইটিক এনজাইম বলতে কি বুঝো? হুসনা আক্তার বলেছো বুঝি না, মানে সহজ আনসার, তাই না? সহজ আনসার এটা। এটার আসলে এর চেয়ে কোনো সহজ আনসার হতে পারে না। শর্করার প্রধান এনজাইম বুঝিয়ে দিন। আচ্ছা, ভুলে গেছি। ঠিক আছে। আচ্ছা, আমি বলার পর আশা করি আর ভুলে যাওয়ার সম্ভাবনা নাই। দেখো অ্যামাইলোলাইটিক, ঠিক আছে। এখানে কি করবে? লাইটিক মানে কি? লাইটিক মানে লাইসিস। লাইটিক মানে কি বলতো? লাইটিক মানে হচ্ছে লাইসিস, মানে ভেঙে ফেলা। অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে অ্যামাইলো থেকে মনে রাখবো অ্যামাইলেজ। অ্যামাইলেজ একটা শর্করা, তার মানে শর্করাকে যারা ভাঙবে। এনজাইমের ফাংশনটা কি বলতো? শর্করাকে যারা ভাঙবে তাদেরকে আমরা অ্যামাইলোলাইটিক বলবো। তার মানে কি? প্রোটিওলাইটিক। প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে যারা লাইসিস করবে, তার মানে প্রোটিনকে ভেঙে, প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্যকে ভেঙে যে এনজাইমগুলো ফাংশন করবে তাদেরকে আমরা প্রোটিওলাইটিক এনজাইম বলবো, অ্যামাইলোলাইটিক এনজাইম বলবো। এটাকে লাইপোলাইটিক কি? লাইপোলাইটিক হচ্ছে লিপিডকে যারা ভাঙবে। লিপিড খাদ্য জাতীয় যে দ্রব্যগুলো, সে লিপিড খাদ্য দ্রব্যকে ভাঙবে হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন দেখো টায়ালিন এবং মল্টেজ। টায়ালিন এবং মল্টেজ তার মানে এরা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। তার মানে এরা কার উপর কাজ করবে? শর্করার উপর কাজ করবে। দেখো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডকে ভাঙছে, পলিস্যাকারাইডকে ভেঙে মল্টোজ এবং ডেক্সট্রিনে কনভার্ট করছে। এখন মল্টেজ কার উপর কাজ করবে? মল্টোজের উপর কাজ করবে। তোমরা জাস্ট একটা কথা মনে রাখবে, দেখো নামের সাথে মিল আছে। মল্টেজ মল্টোজের উপর কাজ করবে, সুক্রেজ সুক্রোজের উপর কাজ করবে, ল্যাকটেজ ল্যাকটোজের উপর কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো টায়ালিনের কাজ ছিল পলিস্যাকারাইড থেকে মল্টোজে কনভার্ট করা। দেন মল্টোজ যখন আসবে তখন মল্টেজের ফাংশন শুরু হয়ে যাবে। মল্টেজ কার উপর কাজ করবে? মল্টোজের উপর কাজ করে গ্লুকোজে কনভার্ট করবে। আর একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমরা পরিপাকের ডেফিনেশনে বলে ফেলছি যে হ্যাঁ জি ভাইয়া বুঝছি, ভেরি গুড। আচ্ছা, পরিপাকের ডেফিনেশন আমরা পড়েছি যে জটিল খাদ্যকণা থেকে ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত। তার মানে আমাদের আলটিমেটলি একটা গোল আছে। যেমন শর্করা থেকে আমরা
গ্লুকোজে পরিণত করব, প্রোটিনকে আমরা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করব, এবং ফ্যাট জাতীয় খাদ্যদ্রব্যকে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করব। দেখো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবা, পলিস্যাকারাইড, দেখো পলিস্যাকারাইড থেকে মল্টোজে কনভার্ট হওয়ার পর কিন্তু আমরা থেমে নাই, তাই না? কারণ আমাদের আলটিমেটলি লক্ষ্য কি? গ্লুকোজে কনভার্ট করা। তার মানে পলিস্যাকারাইড যখন মল্টোজে কনভার্ট হয়ে গেছে, মল্টোজকে আবার মল্টেজ মানে ফাংশন করে গ্লুকোজে কনভার্ট করছে। লাস্ট আসে দেখো আইজিএ। আইজিএ এর ফাংশন কি? স্যালাইভারি অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ। স্যালাইভা মানে কি বলতো? স্যালাইভা মানে লালা বুঝায়। অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ মানে কি? স্যালাইভাতে তো তোমার অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, তাদের ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করবে আইজিএ। আইজি মানে তো বুঝো, আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। আইজি মানে হচ্ছে কি ভাই? ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? ইমিউনোগ্লোবিউলিন মানে এরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, মানে হচ্ছে ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করবে। লাইসোজাইম কি? লাইসোজাইমও সেম, ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দাঁতকে রক্ষা করবে। বাইকার্বনেট আয়ন, আমরা যে বললাম লালার পিএইচ, দেখো এখানে আনসার দেওয়া আছে, লালার পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4। এখন লালার পিএইচ যাতে এই ব্যালেন্স থাকে 6.2 থেকে 7.4, মানে এই কম যাতে না হয় বেশি যাতে না হয়, এটা মেনটেন করবে হচ্ছে বাইকার্বনেট আয়ন। এটা মেনটেন কে করবে? বাইকার্বনেট আয়ন। তাহলে দেখো আমরা অলরেডি ফাংশনগুলো পড়ে ফেলছি। মিউসিনটা মোস্ট ইম্পর্টেন্ট, খাবারটাকে দলায় পরিণত করবে। ক্লোরাইড এবং আইজিএ দেখো স্যালাইভারি দিয়ে শুরু হয়েছে, ক্লোরাইড হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করবে যেহেতু ইনঅ্যাক্টিভ ছিল। ক্লোরাইড দেন হচ্ছে টাইলিন এবং মল্টেজ আলটিমেটলি গ্লুকোজে পরিণত করবে। আইজিএ স্যালাইভারি অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ, মানে স্যালাইভারি যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ব্যাকটেরিয়া যাতে ইফেক্ট না করতে পারে তার এগেনস্টে কাজ করবে। লাইসোজাইম হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করবে, এবং বাইকার্বনেট আয়ন লালার যে পিএইচটা, নর্মাল পিএইচটা হচ্ছে মেনটেন করবে। লালার পিএইচটা হচ্ছে মেনটেন করার কাজ হচ্ছে বাইকার্বনেট আয়ন। ওকে, আচ্ছা নেক্সট দেখো পাকস্থলীর দৈর্ঘ্য। এটা আসলে নতুন করে কিছু বলার নাই, বা বলার মতো কিছু নাই। এখানে দেখো সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে পাকস্থলীর দৈর্ঘ্য কত, বয়ঃসন্ধিকালে পাকস্থলীর দৈর্ঘ্য কত, এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পাকস্থলীর দৈর্ঘ্য কত। এটা আসলে স্বাভাবিক ব্যাপার যে ছোট থেকে বড় হবে, এগুলা কি গ্রো করতে থাকবে, তাই না? মানে পাকস্থলীর দৈর্ঘ্য ধীরে ধীরে বড় হতে থাকবে। একদম সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে একদম কম 30 মিলিলিটার বা 1 আউন্স, আমরা যেটা জানি 1 আউন্স সমান 30 মিলিলিটার। বয়ঃসন্ধিকালে একটু বাড়বে, সেটা কতটুকু হবে? 1 লিটার। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমি একটু বলছি, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 1.5 থেকে 2 লিটার। এটাই কিন্তু গ্যাস্ট্রিক জুসের পরিমাণ, এটাই গ্যাস্ট্রিক জুসের পরিমাণ। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু একটা কোশ্চেন আনসার দাও, সেটা হচ্ছে পাকস্থলীর অংশ। পাকস্থলীর অংশ কি কি আছে দেখি তোমরা জানো কি না। পাকস্থলী কি কি অংশ রয়েছে তোমরা কি বলতে পারবে? না পারলেও সমস্যা নাই, বাট একটু ট্রাই করো যে কোন কোন অংশের নাম তোমরা জানো। পাকস্থলীর কে কোন অংশের নাম জানো একটু কমেন্ট করে জানাও। পাপিয়া বলেছো ফান্ডাস, বড়বাক, ভুলে গেছি, ইন্টার থাকতে পড়ছিলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের লাইফে বেশ অনেকেই আছো, বাট রেসপন্স করছো বেশ, মানে জাস্ট কয়েকজন। আমি প্রোনাউন্সিয়েশন করছি তো, মানে সবার নাম বলছি তো দেখা যায় কয়েকটা নামই শুধু আসতেছে আর কি। সবাই একটু কমেন্ট করলে ভালো হয়। ভুলে গেছি, কার্ডিয়া, দেহ, পাইলোরাস। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে সবাই মিলে অংশগুলো হয়ে গেছে, বাট কেউ কমপ্লিটলি বলতে পারো নাই। অননালী, আচ্ছা আমি বলছি দেখো।
অন্ননালী পাকস্থলীর অংশ না, অন্ননালী যে একটা অংশ, ঠিক আছে, যেটা হচ্ছে অন্ননালী। অন্ননালীর দৈর্ঘ্য কত ছিল বলো তো, দেখি মনে আছে কার কার, অন্ননালীর দৈর্ঘ্য কত ছিল? এটা পারলে বুঝবো যে না আমার ক্লাসটা হচ্ছে সবাই মনোযোগ দিয়ে করতেছ। অন্ননালীর দৈর্ঘ্য কত ছিল? হ্যাঁ, এই ক্লাসটা হচ্ছে সবার জন্য। জকি তো কই থেকে আসলো? আর কোশ্চেন হচ্ছে অন্ননালীর দৈর্ঘ্য কত ছিল, এটা একটু বলো। আচ্ছা, পাকস্থলীর অংশ দেখো, পাকস্থলীর অংশ হচ্ছে অনেকে সবাই বলছো, বাট সবাই হচ্ছে একটু খন্ড খন্ড করে বলছো, মানে সবগুলো আসলে একসাথে মিলে হয়ে গেছে। আচ্ছা দেখো, অন্ননালী এবং পাকস্থলী যে জাংশনটা, একটু খেয়াল করো, অন্ননালী এবং পাকস্থলীর যে জাংশনটা, সেই অংশটাকে নামটাকে আমরা বলবো কার্ডিয়া। সেই অংশটাকে কি বললাম? কার্ডিয়া। এখন পাকস্থলী শুরু হয়েছে তাই না, পাকস্থলী এখন শেষ হবে। এই পাকস্থলী শেষ এবং ডিউওডেনামের মাঝে যে জাংশনটা, এটাকে আমরা বলবো পাইলোরাস। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পাইলোরাস। তাহলে আমরা দুইটা অংশের নাম জানলাম। এরপর দেখো, মসজিদের গম্বুজ তো আমরা চিনি তাই না, গম্বুজটা এরকম দেখতে না, মসজিদের গম্বুজ উপরের অংশে থাকে। পাকস্থলীর এরকম একটা অংশ রয়েছে গম্বুজের মতো, এই অংশটাকে নাম বলবো আমরা ফান্ডাস বা গম্বুজ। ঠিক আছে, এই অংশটার নাম কি বলবো? ফান্ডাস। ফান্ডাস। বাকি থাকলো কে? বাকি থাকলো ছোট বাঘ বড় বাঘ। এটা ছোট, তার মানে ছোট বাঘ বলবো, এটা বড়, বড় বাঘ বলবো। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, অনেকে কমেন্ট করেছো অন্ননালীর দৈর্ঘ্য 23 থেকে 25 সেন্টিমিটার, ভেরি গুড। আচ্ছা, এখন পাকস্থলীর অংশগুলা সবার ক্লিয়ার কিনা একটু বলো। তাহলে আমরা কি কি অংশ করলাম? কার্ডিয়া, পাইলোরাস, ফান্ডাস, ছোট বাঘ, বড় বাঘ। পাকস্থলীর মোট 5টা অংশ। ঠিক আছে, পাকস্থলীর প দ্বারা মনে রাখবো, পাকস্থলীর কয়টা অংশ? 5টা অংশ। কার্ডিয়া, অন্ননালী, স্টোমাকের জাংশন, স্টোমাক এবং ডিউওডেনামের জাংশনটাকে আমরা বলবো পাইলোরাস। ছোট বাঘ, বড় বাঘ এবং এই যে উঁচু একটা অংশ, উঁচু আকৃতির মসজিদের গম্বুজের মতো, এই অংশটাকে আমরা বলবো ফান্ডাস। ওকে, জি ভাইয়া ক্লিয়ার। তাহলে নেক্সট দেখো, আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, পাকস্থলী জ্বলে পুড়ে যাচ্ছে তাই না, পাকস্থলী কি হচ্ছে? জ্বলে পুড়ে যাচ্ছে। জ্বলে পুড়ে যাচ্ছে, দেখো দাও দাও করে আগুন জ্বলছে, আমরা বলি না মানে বুকের ভেতরটা জ্বলে গেল। এবং আমাদের সবারই কম বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, মানে এক্সপিরিয়েন্সটা হয়েছে আশা করি। তো দেখো, এখন আমাদের কোশ্চেন হচ্ছে পাকস্থলী নিজেই নিজে কেন পরিপাক হয়ে যায় না? পাকস্থলী তো দেখো খাবার কি হচ্ছে, পাকস্থলী খাবার এসে জমা থাকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন মনে পড়ে গেল, সেটা হচ্ছে পাকস্থলীতে খাবার কতক্ষণ জমা থাকে? পাকস্থলীতে এই তোমার মুখ গহ্বর থেকে, মুখ বিবর থেকে শুরু হয়ে যে পাকস্থলীতে আসলো, অন্ননালী হয়ে পাকস্থলীতে আসলো, পাকস্থলীতে খাবার কতক্ষণ জমা থাকে? আমরা যেরকম একটা লং জার্নিতে কি করি, একটা রেস্ট দেয় না গাড়িতে, রেস্টিং স্টেশন। হ্যাঁ, আতিক হাসান, গ্যাস্ট্রিক হলে এমন হয়, মানে এরকমই আসলে তোমাদের ভিজুয়ালাইজ করে দেওয়া হয়েছে যে এরকম আমরা বলি না পেটে জ্বালা পোড়া করে, তখন ভাজা পোড়া খেলে বা অনেক কারণ আছে গ্যাস্ট্রিকের সমস্যা। মিওজামিন বলেছে অন্ননালী প্রতি সেন্টিমিটার, ওকে। 4 থেকে 9 ঘন্টা রেঞ্জে বলছে, এটা নেওয়া যায়, বাট আমরা আসলে স্পেসিফিক ভাবে বলবো যে মারিয়া যেটা বলেছো 2 থেকে 6 ঘন্টা, হ্যাঁ বইয়ে যেটা আছে আমরা ওইটা ফলো করব। 4 থেকে 9 ঘন্টাও হতে পারে, এটা আসলে তোমার ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, এই জন্য রেঞ্জে বলা, বুঝছো? 2 থেকে 6 ঘন্টা। এখন তো স্টোমাকের ফাংশন এক একজনে কিন্তু একরকম ভাবে ফাংশন করবে। অনেকে দেখবা যে খাবারে কি হয়, হজমের সমস্যা হয়। সকালে একটা খাবার খাইছো, তুমি হচ্ছে দুপুরে খাবারটা অনেক ডিলে করে খাচ্ছ কেন? তুমি বলতেছো যে মা বাবাকে বলছো যে আমার পেটটা এখনো ভরা আছে। তো এরকম আর কি, এক একটা ফাংশন এক এক রকম হয়। তো পাকস্থলী 2 থেকে 6 ঘন্টা, ভেরি গুড। 2 থেকে 6 ঘন্টা খাবার কি করে এখানে? একটু রেস্ট নেয়, এই যে একটা বড় একটা অংশ
বড় একটা অংশে খাবারটা রেস্ট নেয়। আচ্ছা, এখন আমরা মূল পড়ায় আসি, সেটা হচ্ছে পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না। একটা ফাংশন হচ্ছে মিউকাস স্তর। এখন এই যে আমাদের গ্যাস্ট্রিকের যে সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য দায়ী HCl গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, ঠিক আছে, HCl গ্যাস। এখন HCl গ্যাসটা যাতে ক্ষতি না করতে পারে, HCl এর এগেনস্টে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, ভৌত প্রতিবন্ধক হিসাবে কাজ করবে কে বলতো? মিউকাস লেয়ার। নিষ্ক্রিয় এনজাইম কি? নিষ্ক্রিয় এনজাইম হচ্ছে পেপসিনোজেন একটা এনজাইম থাকে, পেপসিনোজেন একটা এনজাইম থাকে। দেখো নিষ্ক্রিয় মানে কি? ও তো ঘুমায় আছে, তাই না? এনজাইমটা ঘুমায় আছে মানে ও যে ওর নর্মাল যে ফাংশনটা, ওই ফাংশনটা করবে না। তো ও কি করে? ও তো ঘুমায় থাকে, এজন্য এই সেলে যে এই সেল আসলে সুবিধা করতে পারে না। বাইকার্বনেট এখন কি দেখো, বাইকার্বনেট নিজে ক্ষার, ও কি করবে? অ্যাসিডকে নিউট্রালাইজ করবে, অ্যাসিডকে প্রশমিত করবে। আমরা পড়ছি না এটা? প্রশমন বিক্রিয়া কাকে বলে বলতো? প্রশমন বিক্রিয়া পড়ছি না, যে অ্যাসিড এবং ক্ষার, প্রশমন বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, সেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলছি। তার মানে বাইকার্বনেট ও হচ্ছে HCl কে, HCl এর যে অ্যাক্টিভিটি, HCl এর যে গ্যাস্ট্রিকে মানে পাকস্থলী যে ক্ষতি করার যে প্রবণতাটা, সেটাকে হচ্ছে কমায় দিবে বাইকার্বনেট আয়ন। এবং লাস্ট যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা দেখো, ঘন সন্নিবেশিত স্তর। ঘন সন্নিবেশিত স্তর মানে কি? পাকস্থলীর যে লেয়ারগুলো রয়েছে, পাকস্থলীর লেয়ারগুলো এত কম্প্যাক্ট ভাবে থাকবে, এত ঘনভাবে থাকবে, এ কারণে এই সেল কি করতে পারে না, পাকস্থলীর যে এপিথেলিয়াম, HCl এপিথেলিয়ামে কোনো ক্ষতি করতে পারে না, এপিথেলিয়ামকে ড্যামেজ করতে পারে না, এপিথেলিয়াম ক্ষতি করতে পারে না। বুঝতে পারছো? তো দেখো, করতে পারে না, তার মানে এখানে কোশ্চেন কিভাবে আসতে পারে? কোশ্চেন আসতে পারে পাকস্থলী নিজে পরিপাক না হওয়ার দায়ী কোনটি, ঠিক আছে? পাকস্থলী নিজে পরিপাক না হওয়ার জন্য দায়ী কোনটি? তাহলে একটা পড়লাম মিউকাস লেয়ার, নিষ্ক্রিয় এনজাইম, আমরা কিন্তু ডিটেলস পড়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, ঘন সন্নিবেশিত স্তর এবং বাইকার্বনেট আয়ন, ঠিক আছে? তো কে কিভাবে কাজ করছে এটা আমরা অলরেডি জেনে ফেললাম। কোশ্চেন থাকলে বলবা। আচ্ছা, এখন দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি, তাহলে দেখো ওই সেম লালা গ্রন্থির মতোই। গ্রন্থির কাজ কি? রসক্ষরণ করা। তার মানে এখানে কোন রস খরিতে হবে? গ্যাস্ট্রিক রস অথবা গ্যাস্ট্রিক জুস খরিতে হবে। এখন যেটা আমরা একটু আগে বললাম যে 1.5 থেকে 2 লিটার, বা এখানে লেখা আছে দেখো প্রতিদিন কত লিটার, প্রতিদিন 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরিতে হয় একজন সুস্থ মানুষের ক্ষেত্রে। এখন গ্যাস্ট্রিক জুসের পরিমাণ কি? দেখো গ্যাস্ট্রিক জুসে কি কি থাকে? পানি থাকে, অজৈব পদার্থ থাকে, জৈব পদার্থ থাকে। আমরা অজৈব পদার্থ, জৈব পদার্থগুলো আমরা রিডিং দিব। এগুলো আসলে এক্সাম আসার মতো না, মানে এগুলো ইনভ্যারিয়েবলি আসে, যেমন মিউসিন থাকে, ইন্টেন্সিক, এগুলো আমরা একটু সামনে পড়বো, বাট এভাবে পড়তে হবে না। আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে পানির পরিমাণ। আমরা জাস্ট এখান থেকে পড়বো পানির পরিমাণ। সরি, গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত? গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত? মেহেদি হাসান লিখেছ। হ্যাঁ, আসলে আলহামদুলিল্লাহ। আর দেখো তাহলে গ্যাস্ট্রিকতে পানির পরিমাণ কত বলো তো? 99.45% পানি। এখানে অপশনে কি থাকতে পারে? 99.45% থাকতে পারে, অথবা 95% থাকতে পারে, ঠিক আছে, 90% থাকতে পারে। আচ্ছা, এখন দেখো কাজ কি? কাজ হচ্ছে HCl পাকস্থলীতে অম্ল পরিবেশ সৃষ্টি করে। আমরা বলি না গ্যাস্ট্রিক অ্যাসিডিটি মানে কি? অ্যাসিড সৃষ্টি করে, এই জন্য তো আমরা অ্যাসিডিটি বলছি। আচ্ছা, তাহলে পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে। ব্যাকটেরিয়া কি করবে? ধ্বংস করবে। এবং নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করবে। নিষ্ক্রিয় এনজাইমটাকে সক্রিয় করবে HCl, নিষ্ক্রিয় এনজাইমটাকে সক্রিয় করবে। আর এই ফাংশনগুলো পড়ে ফেলবা, বাস ফার্স্ট লাইনটা ইম্পর্টেন্ট, যে অম্লীয় পরিবেশ সৃষ্টি করবে এবং নিষ্ক্রিয় এনজাইমটাকে সক্রিয় করবে। সোনিয়া আক্তার বলেছো 99.45%। হ্যাঁ, এটা 99.45%। ওকে, তাহলে দেখো নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমরা এখানে জানলাম নিষ্ক্রিয় এনজাইমটাকে সক্রিয় করছে। এখন কোশ্চেন আসতে পারে এভাবে, হ্যাঁ, কোশ্চেন আসতে পারে এভাবে, কোন এনজাইমটাকে সক্রিয় করবে? পেপসিন, HCl কোন নিষ্ক্রিয় এনজাইমটাকে সক্রিয় করে? এটা আমি আনসার বলে দিচ্ছি, সেটা হচ্ছে পেপসিনোজেন।
পেপসিনোজেন, ঠিক আছে। পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করবে HCl। পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, জেন জেন থাকলে মনে করবা, মানে জেন থাকলে খেয়াল করবা এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। জেন মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। জেন মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, পেপসিনোজেন, তার একটা বলেছো পেপসিনোজেন। জেন মানে ইনঅ্যাক্টিভ, তার মানে ইনঅ্যাক্টিভ ফর্মটাকে অ্যাক্টিভ করবে কে? HCl। তুমি গ্যাস্ট্রিকন থেকে এগুলো জানলে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাকস্থলীর কোন গ্রন্থি থেকে, পাকস্থলীর যে গ্রন্থিগুলো ছিল এখানে কোন কোষ থেকে HCl খরিত হয়? একটু কমেন্ট করে জানাও দেখি কে কে পারো এটা। পাকস্থলীর যে গ্যাস্ট্রিক লেয়ার যে কোষগুলো রয়েছে, কোন কোষ থেকে HCl খরিত হয়? কোন কোষ থেকে HCl খরিত হয়? না, মিউকাস তো লেয়ার ছিল, মিউকাস লেয়ার ছিল। হ্যাঁ, পাপিয়া বলেছ প্যারাটাইল না, প্যারাইটাল হবে এটা, ভুলে গেছি। আচ্ছা, প্যারাইটাল, এটা মনে রাখার ট্রিক শিখায়, সেটা হচ্ছে প্যারাইটাল কোষ HCl ক্ষরণ করে। আমরা মনে রাখবো PH দ্বারা, ঠিক আছে। P ফর প্যারাইটাল, H ফর HCl। P ফর প্যারাইটাল, P ফর প্যারাইটাল এবং H ফর HCl। P ফর প্যারাইটাল এবং H ফর HCl। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছো প্যারাইটাল মিউকাস, যারা মিউকাস বলছো, মিউকাস কোনো কোষ না, বা মিউকাস কোষ থেকে তোমার মিউকাসটা নিঃসৃত হবে, বুঝছো। HCl নিঃসৃত হবে প্যারাইটাল কোষ থেকে। আচ্ছা, এখন দেখো নেক্সট আমরা পরিপাকের ডেফিনেশনে পড়ে ফেলছি রাসায়নিক পরিপাক কি হয়, অ্যাসিড, ক্ষার এবং এনজাইমের সহায়তায়। এখানে আমরা জানবো কোন কোন এনজাইম কোন কোন খাদ্যদ্রব্যটাকে কিভাবে কনভার্ট করছে, এটা একটু আমরা বিস্তারিত জানবো একটু। আচ্ছা, এখন দেখো মুখ বিবর থেকে শুরু হয়েছে না আমাদের খাবারের পরিপাকটা। মুখ বিবর, পাকস্থলী। মুখ বিবরে কে থাকে? লালাগ্রন্থি থাকে। লালাগ্রন্থিতে কি নিঃসৃত হয়? লালারস। পাকস্থলীতে কে থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি নিঃসৃত হয়? গ্যাস্ট্রিক রস বা পাকরস, বাংলায় বলা হয় পাকরস। আচ্ছা, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মুখ বিবরে কোন জাতীয় খাদ্যদ্রব্যগুলোর পরিপাক হয়। এটা আমরা মনে রাখবো। দেখো, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমগুলা মুখ বিবরে থাকার কারণে এখানে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমগুলোর বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক হবে। এখন পাকস্থলীতে যেটা হয়, পাকস্থলীতে দেখো প্রোটিন এবং লিপিড প্রোটিন এবং লিপিড জাতীয় খাদ্যদ্রব্য পরিপাক হয় পাকস্থলীতে। তাহলে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে মুখ বিবরে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিন বলো, লিপিড বলো, এই খাদ্যদ্রব্যগুলো কিন্তু পরিপাক হবে না। আবার পাকস্থলীতে লিপিড এবং প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হলেও কার্বোহাইড্রেট জাতীয় খাবারে কিন্তু কোনো পরিপাক হবে না। এটা সৃজনশীল আসলে এভাবে কোশ্চেনগুলো আসতো যে পরিপাক হয় না কেন। এটা একদম সিম্পল আনসার, কারণ এখানে এনজাইমগুলো নাই, তাই না। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম পাকস্থলীতে না থাকার কারণে পাকস্থলীতে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক হচ্ছে না। আচ্ছা, এখন নেক্সট আমরা যেটা জানবো, দেখো মুখ বিবরে আমরা কি জানলাম, লালারসে কি কি এনজাইম থাকে। দেখো, ট্যালিন, মল্টেজ, এটা আমরা মনে রাখবো টম দ্বারা। টম, ট ফর ট্যালিন, ম ফর মল্টেজ। ট ফর ট্যালিন, ম ফর মল্টেজ। তাহলে টম দ্বারা মনে রাখবো ট্যালিন এবং মল্টেজ। এবং এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখো, ট্যালিন হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেনের উপর কাজ করে, মল্টোজে কনভার্ট করবে এবং মল্টোজকে যখন কনভার্ট করবে তখন ট্যালিন বলবে আমার কাজ শেষ, তুই এখন কাজ কর। তুই কি করবি? মল্টেজকে করবে, মল্টোজের উপর কাজ করবে এবং মল্টোজে কনভার্ট করে গ্লুকোজে কনভার্ট করবে, ঠিক আছে। তার মানে ট্যালিন এবং মল্টেজ। আচ্ছা, এখন দেখো পাকরসে পরিপাক রস এনজাইম কি কি রয়েছে, এটা আমরা মনে রাখবো পাজেরো গাড়ি দ্বারা। পাজেরো পাজেরো দ্বারা আমরা মনে রাখবো হ্যাঁ টম।
টম টম, হ্যাঁ টম। আচ্ছা, এখন তো 5 দ্বারা মনে রাখবো। প দ্বারা মনে রাখবো পেপসিন, জ দ্বারা মনে রাখবো জিলাটিনেজ, এবং র দ্বারা বা রো দ্বারা মনে রাখবো রেনিন। ঠিক আছে, পাজেরো গাড়ি, যে মার্সিডিজ গাড়ি আছে পাজেরো গাড়ি, তো আমরা পাজেরো দ্বারা মনে রাখবো। এখন লিপিড পরিপাককারী একটা এনজাইমি রয়েছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এটা আমরা মনে রাখতে পারি লাল দ্বারা, লাল মানে লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এই কারণে গ্যাস্ট্রিক লাইপেজ। আচ্ছা, তাহলে দেখো পাকস্থলীতে যদি তোমাকে বলা হয় পাকস্থলীতে কোন কোন এনজাইম থাকে, আমরা কি মনে রাখবো? লাল পাজেরো, লাল পাজেরো। ঠিক আছে, লাল পাজেরো, তাহলে পেপসিন, জিলেটিনেজ, রেনিন এবং গ্যাস্ট্রিক লাইপেজ। লাল অংশটা হচ্ছে শুধু লিপিডের সাথে রিলেটেড, আর বাকি অংশটা প্রোটিনের সাথে রিলেটেড, বাকি অংশটা প্রোটিনের সাথে রিলেটেড। আচ্ছা, এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে দুগ্ধ আমিষ কোনটা। দেখো, দুগ্ধ আমিষ কোনটা, আনসার কি বলতো? দুগ্ধ আমিষ হচ্ছে কেসিন। হ্যাঁ, তোমরা একটু বইয়ে লিখে রাখবে এগুলো, লাল পাজেরো বা ট্রিক্সগুলো একটু কাজে লাগবে। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে দুগ্ধ আমিষ কোনটা, দুগ্ধ আমিষ হচ্ছে কেসিন। এখন তোমার নেক্সট কোশ্চেন হচ্ছে কেসিনকে প্যারাকিসিনে কনভার্ট করে কে? কেসিনকে প্যারাকিসিনে কনভার্ট করে কে? এটার আনসার হচ্ছে রেনিন। ঠিক আছে, এটার আনসার হচ্ছে রেনিন। মোটামুটি এই পেজ থেকে এই অংশগুলো ইম্পর্টেন্ট। তাহলে কি কি পড়লাম আমরা? মুখ বিবরে কোন কোন এনজাইম থাকে, কিভাবে কাজ করে, কোন কোন জাতীয় খাদ্যদ্রব্যগুলো কোথায় পরিপাক হচ্ছে, কেন হচ্ছে না, কারণ এনজাইমের উপস্থিতির জন্য। হ্যাঁ, এটা ডিপ্লোমাদের জন্য লাগবে। আচ্ছা, তারপর দেখো লাল পাজেরো দ্বারা আমরা মনে রাখলাম, এবং দুগ্ধ আমিষকে কেসিন, কেসিনকে প্যারাকেসিনে কনভার্ট করবে কে? রেনিন। এটা কিন্তু কেমিস্ট্রিতেও ছিল এগুলো। আচ্ছা, এখন অগ্নাশয় দেখো, অগ্নাশয় ক্ষুদ্রান্ত্রের অংশ, তাহলে আমরা মুখ বিবর এবং পাকস্থলীতে অলরেডি পড়ে ফেলছি। ক্ষুদ্রান্ত্রের অংশে কি থাকবে? অগ্নাশয় থেকে কি নিশ্চিত হবে? অগ্নাশয় রস। এখন আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী কোন কোন এনজাইম থাকে, এটা আমরা মনে রাখবো আম দ্বারা। আম, ওইটা কি ছিল? টম, এটা হচ্ছে আম, অ্যামাইলেজ এবং মল্টেজ। দেখো আমরা অনেক আগে বলেছিলাম অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম, তার মানে কি ওখানে অ্যামাইলেজ ছিল না, অ্যামাইলেজকে ভেঙে ফেলে। তাহলে এখানে কিন্তু এই যে অ্যামাইলেজটা চলে আসছে। অ্যামাইলেজ কি করবে? স্টার্চ এবং গ্লাইকোজেনকে ভেঙে মল্টোজ, মানে ও তো একাই তো সম্পূর্ণটা গ্লুকোজে কনভার্ট করবে না, কারণ কি আছে, ওর ছোট ভাই মল্টেজ আছে। মল্টেজে তো কিছু কাজ করবে তাই না, ওরও কিছু কাজ করার ইচ্ছা আছে। তো কি করবে? মল্টোজটাকে ভেঙে ওখানে থেমে যাবে। তারপর মল্টোজকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করবে। প্রোটিন পরিপাককারী এনজাইম কি কি রয়েছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ এবং কোলাজিনেজ। মোটামুটি এগুলো ইনভ্যারিয়েবলি পড়বা। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন কি করবে? প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে পলিপেপটাইডে কনভার্ট করবে। কাইমোট্রিপসিন কি করবে? প্রোটিওজ পেপটনকে ভেঙে সেম কাজ, পলিপেপটাইডে কনভার্ট করবে। অ্যামিনোপেপটাইডেজ কি করবে? পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করবে। ট্রাইপেপটাইডেজ কি করবে? 3টা পেপটাইড বন্ড, তার মানে ট্রাইপেপটাইডের উপর কাজ করবে। ডাইপেপটাইডেজ 2টা বন্ড, ডাইপেপটাইডের উপর কাজ করবে। কোলাজিনেজ কার উপর কাজ করবে? কোলাজেনকে ভেঙে সল্ট পেপটাইডে কনভার্ট করবে। এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে কোলাজিনেজ কিন্তু মাছ মাংসে বিদ্যমান থাকে। মাছ মাংসে বিদ্যমান এনজাইম কোনটি? কোশ্চেন আসে ভাবে, মাছ মাংসে বিদ্যমান এনজাইম কোনটি? সেটার আনসার হচ্ছে কোলাজিনেজ। কোলাজিনেজ কি করবে? কোলাজেনকে ভেঙে সল্ট পেপটাইডে কনভার্ট করবে। তাহলে দেখো, আচ্ছা প্রোটিনে আমরা একটু ফ্লোচারটা একটু খেয়াল করি। আগে পেজে আসি, দেখো পেপসিন কি করছিল? পেপসিন প্রোটিনকে ভেঙে প্রোটিওজ এবং পেপটনে কনভার্ট করছে, তাই না? এখন প্রোটিওজ এবং পেপটনের উপর কে কাজ করবে? জাস্ট আমরা এটুকু মনে রাখবো, প্রোটিওজ এবং পেপটনের উপর কাজ করবে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। শুরুতে স্টার্টআপ কে দিয়েছিল? পেপসিন, তারপরে কার কাজ? ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। জাস্ট এটুকু মনে রাখলে হবে। ভাই আপনার মনে রাখার টিপসগুলো জোস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটার জন্য আলাদাভাবে আসলে লাগবে না, আমি জাস্ট যে টিপসটা বললাম, পেপসিনটা বলবা যে পেপসিন কাজ করছিল কোথায়? পাকস্থলীতে। তারপরে কার কাজ? ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন, যেটা আমি একটু আগে বলছিলাম। প্রোটিন বলো, লিপিড বলো, আলটিমেটলি গোল কি? আলটিমেটলি শর্করা থেকে গ্লুকোজে কনভার্ট করার আমাদের লক্ষ্য হচ্ছে শর্করা থেকে গ্লুকোজে কনভার্ট করা, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করা, এবং লিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করা। ঠিক আছে, তো যতক্ষণ না সেটা কনভার্ট হবে ততক্ষণ আমাদের কাজ চলতে থাকবে। ওকে, নেক্সট আসো।
আমরা কিন্তু অলরেডি প্রোটিন এবং কার্বোহাইড্রেট পড়ে ফেলছি। লিপিড পরিপাককারী এনজাইম কি কি আছে এটা আমরা মনে রাখবো। দেখো এটা ঢালাওভাবে মনে রাখলে হয়। ল দ্বারা শুরু হয়েছে সবগুলো, দেখো ল আছে সবগুলো। ল ল লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। ঠিক আছে, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। লাইপেজ কার উপর কাজ করবে? লিপিডকে লাইসিস করবে, লিপিডকে লাইসিস করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করবে। ফসফোলাইপেজ কার উপর কাজ করবে? ফসফোলিপিডের উপর কাজ করবে। মানে তোমার নাম থেকে বোঝা যাচ্ছে যে কার উপর কাজ করবে। ফসফোলিপিডের উপর কাজ করে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করছে। কোলেস্টেরল এস্টারেজ কার উপর কাজ করবে? কোলেস্টেরল এস্টারকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট করবে। এখন দেখো আন্তরিক গ্রন্থিতে কি কি এনজাইম থাকে? আন্তরিক গ্রন্থিতে, আচ্ছা তোমরা কি বলতে পারবে? আমি একটু কোষাসনের পড়াই, সেটা হচ্ছে ডাইস্যাকারাইড কোনগুলো? তোমরা কি ডাইস্যাকারাইডের এক্সাম্পল দিতে পারবা? ডাইস্যাকারাইডের এক্সাম্পল? আতিক হাসান বলেছ পারি না স্যার। আচ্ছা কেউ কি পারো না? এই তো পাপিয়া বলেছ, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এটা আসলে তোমাদের একটু খেয়াল করলে ভাইয়া পড়ছি কিন্তু এখন মনে পড়তেছে না। স্যার আপনার এত কিছু মনে থাকে কিভাবে? আচ্ছা এগুলো আসলে তোমার প্র্যাকটিস, বুঝছো, মানে প্র্যাকটিস করলে আসলে হয়ে যায় এগুলো। আচ্ছা অনেকে বলেছ, বাট এখানে যেটা হ্যাঁ ল্যাকটোজ মল্টো সুক্রোজ। পাপিয়া আনসারটা সঠিক। এটা আমরা কিভাবে মনে রাখবো? মশলা দ্বারা। দেখো মশলা একদম সিম্পল। মশলা, ম ফর মল্টোজ, স ফর সুক্রোজ এবং ল ফর ল্যাকটোজ। ঠিক আছে, মশলা। হ্যাঁ মশলা দ্বারা আমরা জাস্ট মনে রাখবো যে ডাইস্যাকারাইডগুলো এগুলো। এর সাথে কে থাকবে? অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করবে? তাহলে দেখো যেটা বলছিলাম এখানে ল্যাকটোজ না ল্যাকটেজ হবে। ল্যাকটেজ ল্যাকটোজের উপর কাজ করবে, মল্টেজ মল্টোজের উপর কাজ করবে এবং সুক্রেজ কার উপর কাজ করবে বলো তো? সুক্রোজের উপর কাজ করবে। আলটিমেটলি আমাদের লক্ষ্য কি ছিল? গ্লুকোজে কনভার্ট হয়েছে কিনা দেখো, সবগুলা কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা নেক্সট দেখো বাকি থাকলো কে? অ্যামিনোপেপটাইডেস। এটা কার উপর কাজ করবে? পেপটাইডের উপর কাজ করে আলটিমেটলি অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করবে। হ্যাঁ মশলা। ওকে নেক্সট দেখো লাইপেজ এবং অ্যালকালাইন ফসফেটেস। লাইপেজটা আগেই ছিল, আমরা মনে রাখবো অ্যালকালাইন ফসফেটেসটা কোথায় থাকবে? ক্ষুদ্রান্ত্রে। এবং এটা কোত্থেকে নিঃসৃত হয়? আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এখন দেখো নিউক্লিক অ্যাসিড পরিপাককারী যে এনজাইমগুলো, এটা কিন্তু আমরা মুখ বিবর বলো পাকস্থলী বলো এখানে কিন্তু আমরা পাই নাই, তাই না? তার মানে এটা আমরা মনে রাখবো নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম কি কি আছে? নিউক্লিয়েডেস, নিউক্লিওটাইডেস এবং নিউক্লিওসাইডেস। নিউক্লিয়েডেস যেটা সেটা নিউক্লিক অ্যাসিডকে ভেঙে মনোনিউক্লিওটাইডে কনভার্ট করবে। নিউক্লিওটাইডেস যেটা নিউক্লিওটাইডকে ভেঙে নিউক্লিওসাইড এবং ফসফেট গ্রুপে কনভার্ট করবে। নিউক্লিওসাইডেস যেটা নিউক্লিওসাইডকে ভেঙে পেন্টো সুগার এবং নাইট্রোজেন বেসে কনভার্ট করবে। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, আচ্ছা রাহিমা সুলতানা তোমার আনসারটা দিচ্ছি, আমি একটু ওয়েট করো। সেটা হচ্ছে দেখো নিউক্লিয়েডেস নিউক্লিওটাইডেস। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, কোশ্চেন আমি নিজে বলবো, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মাঝে ডিফারেন্স কি? নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মাঝে মেন ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা কি? দেখো নিউক্লিওসাইড নিউক্লিওটাইড, ট দ্বারা মনে রাখবো ট্রাই। ট দ্বারা কি মনে রাখবো? ট্রাই। ট্রাই মানে কি থাকবে ভাইয়া? তিনটা থাকবে, এখানে তিনটা অপশন থাকবে। তাহলে দেখো নিউক্লিওসাইড কি কি থাকে? পেন্টো সুগার, নাইট্রোজেন বেস থাকে। নিউক্লিওটাইড মানে ট্রাই, তিনটা থাকবে। তার মানে নিউক্লিওসাইডের উপাদানের সাথে এক্সট্রা কে যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। এটা যদিও কোষাসনের পড়া, তারপর আমি পড়াচ্ছি এটা। নিউক্লিওসাইডে কি থাকবে? পেন্টো সুগার এবং নাইট্রোজেন বেস থাকবে এবং তার সাথে ফসফেট গ্রুপ যখন অ্যাড হবে সেটাকে আমরা নিউক্লিওটাইড বলবো। সেটাকে আমরা নিউক্লিওটাইড বলবো। আর মনে রাখার টেকনিক্সটা হচ্ছে এরকম, বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে রহিমা সুলতানা, তোমার আসলে বারবার প্র্যাকটিস, ওই বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আসলে বারবার প্র্যাকটিস করবা একটা চ্যাপ্টার পড়ার পর। ওইটা প্র্যাকটিস না করলে তুমি আসলে বুঝতে পারবে না তোমার ল্যাকিংসগুলো কোথায়,
তোমার কোন টপিকে প্রবলেম আছে, ঠিক আছে, কোন টপিকে তোমার ঘাটতি আছে, ওটা আসলে তুমি সর্ট আউট করতে পারবা না। ওকে, নেক্সট আসো দেখো, যকৃত। এখন আমাকে বলো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? আচ্ছা, এটা আমি না বলি কারণ এটা আনসার দেয়া আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা? মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা, এটা একটু কমেন্ট করে জানাও। যকৃতকে দেখো দেহের জৈব রসায়নাগার বলা হয়, দেহের জৈব রসায়নাগার বলা হয়, অথবা কর্মমুখী পোতাশ্রয়, কর্মমুখী পোতাশ্রয় এটাকে বলা হয়। প্রবলেম হচ্ছে, অর্গানিক ল্যাবরেটরি, ঠিক আছে। যকৃত আরেকটা নাম হচ্ছে অর্গানিক ল্যাবরেটরি, বা যকৃতকে বলা হয় দেহের জৈব রসায়নাগার। হ্যাঁ, এটা বড় গ্রন্থি, সবাই যকৃত আনসার দিয়েছো। ছোট গ্রন্থির নাম কোনটা? মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা? মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা? সবাই মানে বড় গ্রন্থির আনসারটা দিচ্ছ। আচ্ছা, ওজন দেখো, সবচেয়ে বড় গ্রন্থি যেহেতু বললাম তার মানে ওজনটা অনেক বেশি হবে। ওজনটা হচ্ছে 1.5 থেকে 2 কেজি। যকৃতের ওজন 1.5 থেকে 2 কেজি, যেটা দেহের ওজনের 3 থেকে 5% অংশ কাভার করে থাকে। যকৃতের খণ্ড কয়টা? 4টা। প্রথম কোশ্চেন আসতে পারে, যকৃতের খণ্ড কয়টা? আচ্ছা, আমি আনসার বলে দিচ্ছি। ক্ষুদ্র গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্রন্থি। ঠিক আছে, পিনিয়াল গ্রন্থি হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি বলেছো হুসনা আক্তার, পিটুইটারি গ্রন্থি ছোট, বাট সবচেয়ে ছোট হচ্ছে পিনিয়াল গ্রন্থি। হ্যাঁ, ঋতু হালদার বলেছে স্যার বলে দেন, স্যার অলরেডি বলে দিছে দেখো, পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি। আর পিটুইটারি গ্রন্থি মনে রাখবা মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি। ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। ওকে, আচ্ছা, এখন দেখো খণ্ড কয়টা? 4টা। খণ্ডগুলো কেমন? অসম্পূর্ণ। কোশ্চেন আসবে অসম্পূর্ণ না সম্পূর্ণ খণ্ড? অসম্পূর্ণ খণ্ড। কি কি খণ্ড? ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট। খণ্ড 4টা পড়লাম, ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট। গঠন দেখো, গঠন হচ্ছে যকৃতের খণ্ড হচ্ছে অসংখ্য বহুভুজাকার কোষে গঠিত। কোষগুলো কেমন? বহুভুজাকার। এবং প্রত্যেক অনুখণ্ডের কেন্দ্রে কে থাকবে? কেন্দ্রীয় শিরা থাকবে। তুমি একটা ফিগার আঁকাবা, ধরো এটা একটা যকৃত, এখানে অসংখ্য অসংখ্য কোষ থাকবে, সেন্টারে হচ্ছে অনেক ফাঁকা স্থান থাকবে। ও সেন্টারে থাকে বলে ওর নাম হচ্ছে সেন্ট্রাল ভেইন বা কেন্দ্রীয় শিরা। যকৃত নিচের দিকে এসে পিত্তথলি সংলগ্ন থাকে। একটা যকৃত আঁকালাম আমরা, এর একটা যকৃত, পিত্তথলি থাকবে এর সাথে, বুঝছো? এটা হচ্ছে পিত্তথলি, যকৃতের নিচের দিকে থাকবে পিত্তথলি। এখন যকৃত থেকে দুটো নালী আসবে, যেটাকে আমরা অভিন্ন যকৃত নালী বলছি। সেটা যখন পিত্তথলি থেকে নালীর সাথে মিলিত হবে সেটাকে আমরা বলবো অভিন্ন পিত্তনালী, যেটা অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিওরেনামে উন্মুক্ত হয়। অ্যাম্পুলা অফ ভ্যাটার, অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিওরেনামে উন্মুক্ত হয়। যকৃতের কাভারিংটা দেখো, গ্লিসেন্স ক্যাপসুল। যকৃতের কাভারিংটা কি বলতো? গ্লিসেন্স ক্যাপসুল, মানে যকৃত একটা পর্দা দ্বারা যুক্ত থাকে, সেই পর্দাটার নাম হচ্ছে গ্লিসেন্স ক্যাপসুল। এখন তোমরা আমাকে বলো বৃক্কের কাভারিং কি? বৃক্ক বা কিডনির কাভারিং এর নাম কি?
বৃক্ক বা কিডনির যে আবরণী পর্দা রয়েছে সে আবরণী পর্দাটার নাম কি? একটু কমেন্ট করে জানাও। আনিকা আফরিন বলেছ নেফ্রন। আচ্ছা, এটা বৃক্ক একক ছিল। আমি তোমাদের কোশ্চেন করেছি বৃক্কের কাভারিং এর নাম কি, বৃক্ক আবরণী পর্দার নাম কি? ঋতু হালদার বলছো নেফ্রন। আচ্ছা, নেফ্রন তো একক, বৃক্কের একক হচ্ছে নেফ্রন। আচ্ছা, আমি আনসার বলে দিচ্ছি, বৃক্কের কাভারিং এর নাম হচ্ছে ক্যাপসুল। বৃক্কের কাভারিং এর নাম হচ্ছে ক্যাপসুল। না, বোমান্স ক্যাপসুল হচ্ছে নেফ্রনের একটা পার্ট ছিল, গ্লোমেরুলাস বোমান্স ক্যাপসুল। এখানে জাস্ট আমরা ক্যাপসুল বলবো, ঠিক আছে? হ্যাঁ, বৃক্কের কাভারিং এর নাম হচ্ছে ক্যাপসুল। আচ্ছা, নেক্সট আসো। দেখো, এই যে আমরা একটা লিভার পেয়ে গেছি। আচ্ছা, লিভার দেখো আমরা কি কি পড়লাম। লিভার 4টা খণ্ড পড়ছি। এটা হচ্ছে ডান খণ্ড, এটা বাম খণ্ড, এটা কর্ডেট, এটা কর্ডেট। তাহলে দেখো 4টা খণ্ডর মাঝে সবচেয়ে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ড। ডান খণ্ড সবচেয়ে বড় খণ্ড। এবং যেটা বলছিলাম, যকৃতের নিচের অংশে কে থাকবে? পিত্তথলি থাকবে। আমরা বলি না, এটা তো অনেকের এক্সপিরিয়েন্স আছে বা অনেকে শুনেছ। হ্যাঁ, অনেকে শুনেছো যে পিত্তথলি পাথর হয়েছে, বা অনেকের আত্মীয় স্বজন বলো, রিলেটিভ অনেকেরই হয়তো হয়েছে বা এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে, পিত্তথলি পাথর। এই যে পিত্তথলিতে এখানে তোমার ইয়া হয়, বুঝছো? পিত্তথলিতে পাথর হয়, এবার যেভাবে পাথর, কে কি পাথর দেখেছ? পিত্তথলি পাথরটা অপারেশন হওয়ার পর কে কে পিত্তথলি পাথর দেখেছো বলো তো? পাথরগুলো দেখতে কেমন? আর একজন লিখেছো পেরিকার্ডিয়াম। আমি কি হার্টের কাভারিং জিজ্ঞেস করছি? পেরিকার্ডিয়াম আনসার ঠিক আছে, বাট এটা বৃক্ক হবে না, এটা আনসার হবে হার্টের কাভারিং এর নাম পেরিকার্ডিয়াম। হ্যাঁ, পাপে বলেছো পিত্তথলি। পিত্তথলি পাথর কি কেউ দেখেছো তোমরা? আচ্ছা, এখন দেখো, যকৃত থেকে দুটা নালী আসবে, যেটা বলছিলাম, যকৃত থেকে দুটা নালী আসবে। যকৃত থেকে দুটা নালী আসবে, সেটাকে আমরা অভিন্ন যকৃত নালী বলবো। এবং অভিন্ন যকৃত নালী যখন পিত্তথলি থেকে একটা নালী যেটা আসবে, পিত্তনালীর সাথে মিলিত হওয়ার পর এটা ওপেন করবে কোথায়? অ্যাম্পুলা অফ ভ্যাটারে। অ্যাম্পুলা অফ ভ্যাটার কোনটার পার্ট? ডিওরেনামের পার্ট। ডিওরেনামে, যেটা একটা ডিওরেনাম, এটা একটা ডিওরেনাম। বায়োলজিতে হয় কি, তোমার যদি ফিগারটা তুমি ভালোভাবে বুঝো, তোমার ম্যাক্সিমাম পড়া কিন্তু ওখানে হয়ে যায়, ম্যাক্সিমাম পড়া। হ্যাঁ, রহিমা বলেছ অনেকটা হাড্ডির মতো, মানে হ্যাঁ, হার্ট অবজেক্ট শক্ত। শারমিন বলেছো জি স্যার দেখছি। মানে এটা আসলে ভ্যারি করে, বুঝছো? এক একটা পার্সন, মানে এক একটা পাথর এক রকম দেখতে। এবং আমি এরকম পাথরও দেখেছি, এটা একদম রাস্তার পাথরের মতো। রাস্তায় পাথর থাকে না, ছোট ছোট পাথর। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা বুঝতে পারলাম যে এটা কোথায় ড্রেন করবে, তাহলে ওপেন করবে অ্যাম্পুলা ভ্যাটার। এখানে দেখো আমরা একটা প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবা যে প্যানক্রিয়াস দেখতে কার মতো? প্যানক্রিয়াস দেখতে কেমন? প্যানক্রিয়াসের শেপটা কার মতো? প্যানক্রিয়াসের শেপটা কার মতো?
প্যানক্রিয়াস দেখতে কেমন? এই পাতার মতো দেখতে? এটা কি পাতার মতো দেখতে এটা প্যানক্রিয়াস? আচ্ছা আমি আনসারটা বলে দিচ্ছি, প্যানক্রিয়াস হচ্ছে মরিচের মতো দেখতে। ঠিক আছে, প্যানক্রিয়াস হচ্ছে মরিচের মতো দেখতে। আচ্ছা নেক্সট স্লাইডে আসি আমরা। দেখো পিত্তরস, আমরা কিন্তু পিত্তথলি নিয়ে আলোচনা করছিলাম। পিত্তরস, পিত্তথলির মাঝে আচ্ছা অনেকেই মানে ম্যাক্সিমাম বলছো পাতার মতো, এটা তোমরা একটু বই দেখবা যে প্যানক্রিয়াস দেখতে মরিচের মতো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো পিত্তরস, পিত্তরস পিত্তথলি, এই যেটা পিত্তথলি ছিল, পিত্তথলিতে যে কন্টেন্টসটা থাকবে, পিত্তথলিতে যে রসটা থাকবে সেটাকে আমরা পিত্তরস বলবো। এখন আমাদের যেখানে কনফিউশনটা হয় সেটা হচ্ছে আমাদের যেটা মনে হয় যে আমরা হয়তো ভাবি যে পিত্তরসটা পিত্তথলি থেকে নিঃসৃত হয়। হ্যাঁ, যে পাপিয়া বলেছো মরিচ আকৃতির। আচ্ছা আমরা যেটা ভাবি সেটা হচ্ছে পিত্তরস হয়তো পিত্তথলিতে তৈরি হয়। ব্যাপারটা আসলে এরকম না। পিত্ত তৈরি হয় যকৃত কোষ থেকে। ঠিক আছে, পিত্তকোষ পিত্তরস যকৃত কোষ থেকে তৈরি হওয়ার পর জমা থাকবে পিত্তথলিতে, জমা থাকবে পিত্তথলিতে। এটিও একটু ক্লিয়ার হয়ে নাও, কারণ এগুলো আমাদের অনেকেরই কনফিউশন হয়। পিত্ত তৈরি হবে যকৃত কোষ থেকে, জমা থাকবে পিত্তথলিতে। এখন পিত্তরসের ধর্ম কি? দেখতে কেমন? হলদে সবুজ, আঠালো, তিক্ত এবং ক্ষারীয়। পিত্তর ক্ষার তাহলে পিএইচ কত হবে? 7+ হবে। পিএইচ কত হবে? 7+ হবে। এখন দেখো পিত্তরসে পানির পরিমাণ কত, এগুলা জেনারেলাইজ ভাবে পড়লে হবে, এটা আসলে আসে না। অজৈব লবণ থাকবে, পিত্ত লবণ থাকবে, পিত্তরঞ্জক থাকবে, কোলেস্ট্রল এবং ফ্যাট থাকবে। এখন দেখো অজৈব লবণ কি? বিভিন্ন ইলেকট্রোলাইট থাকবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এগুলো। সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। এর একটু সোডিয়ামের সাথে পটাশিয়ামটাও অ্যাড করে নাও, পটাশিয়ামটাও অ্যাড করে নাও, কারণ সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেটের সাথে পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেটও থাকে। ঠিক আছে, পিত্তরঞ্জক কি কি থাকে? বিলিরুবিন এবং বিলিভারিন। বিলিরুবিনের বর্ণ হলুদ, বিলিরুবিনের বর্ণ হলুদ এবং বিলিভারিনের বর্ণ সবুজ। বিলিরুবিনের বর্ণ হলুদ, বিলিভারিনের বর্ণ সবুজ। এখন তোমরা বলো, এখন তোমরা ঋতু ইসলাম বলছো শোনাচ্ছে না স্যার, আমার মনে হচ্ছে তোমার নেট প্রবলেম, কারণ আর কারো হচ্ছে এই কমপ্লেন্সটা আমি দেখছি না। পাপিয়া বলেছো 8 থেকে 8.6, ভেরি গুড। ক্ষারীয় যেহেতু পিএইচ রেঞ্জটা 8 থেকে 7+ হবে। আচ্ছা এখন তোমরা বলো বিলিরুবিন, বিলিভারিন এদের মাঝে কার পরিমাণটা বেড়ে গেলে জন্ডিস, কার পরিমাণটা বেড়ে গেলে জন্ডিস হয় বা জন্ডিসের সাইন সিমটমগুলো দেখা যায়? একদম সিম্পল কোশ্চেন। বিলিরুবিন, বিলিভারিন এদের মাঝে কার মাত্রা, কার পরিমাণটা বেশি হলে জন্ডিসের সাইন সিমটম দেখা যায়? ভেরি গুড, শারমিন আক্তার বলেছো বিলিরুবিনের মাত্রা। হ্যাঁ, বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে মানে জন্ডিসে হয় কি বলতো? জন্ডিসে হয় না যে হলদেটে একটা ভাব চলে আসে বডিতে, ফেস বলো পুরো বডি কিন্তু হলদেটে একটা ভাব চলে আসে। আচ্ছা এখন দেখো এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। যকৃত থেকে যকৃতনালী এবং পিত্তথলি থেকে কি আসবে? পিত্তনালী। এবং এটা দুটো যখন একসাথে মিলিত হবে সেটাকে আমরা বলবো অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী আর অগ্ন্যাশয়ের সাথে মিলিত হয়ে কোথায় ওপেন করবে? অ্যাম্পুলা ভ্যাটার, যেটা ডিউরেনামে ওপেন করছিল, এটা আমরা দিয়ে বলছি না। অগ্ন্যাশয় থেকে এনে আসবে, অগ্ন্যাশয় নালী আসবে। অগ্ন্যাশয় নালী একটা স্পেশাল নাম রয়েছে, সেটা হচ্ছে উইটসাং নালী। অগ্ন্যাশয় নালীর স্পেশাল নাম হচ্ছে উইটসাং নালী। ঠিক আছে, অগ্ন্যাশয় নালীর একটা স্পেশাল নাম কি? উইটসাং নালী। এটা একটু মানে আমরা আমরা জাস্ট এভাবে পড়বো স্পেশাল নামগুলো, স্পেশাল ফিচার, স্পেশাল নামগুলো আমরা একটু। তা উইটসাং মানে কি? ওটা হচ্ছে তোমার যিনি আবিষ্কার করছেন আবিষ্কারকের নাম অনুসারে স্পেশাল নামগুলো এগুলো আসে। অনেক সময় এভাবে আসতে পারে উইটসাং নালী কোথায় দেখা যায়? অগ্ন্যাশয়, যকৃত, পিত্তথলি, এভাবে অপশনে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসে দেখো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় বলতে বলতে অগ্ন্যাশয় হাজির। অগ্ন্যাশয় কিন্তু মিশ্রগ্রন্থি, অগ্ন্যাশয় একটা মিশ্রগ্রন্থি। যত সব মহাশয় রয়েছে সব মিশ্রগ্রন্থি। অগ্ন্যাশয় একটা
এর সাথে কে কে থাকতে পারে বলো তো? শুক্রাশয় এবং ডিম্বাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়। তো আমরা বলবো কি, যত সব মহাশয় সব কি মিশ্রগ্রন্থি, যতগুলো শয় আছে সব কি মিশ্রগ্রন্থি, অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়। অগ্নাশয়তে দেখো মিশ্রগ্রন্থি মানে কি, বইখরা গ্রন্থি অন্তঃখরা গ্রন্থি দুইটাই থাকবে। এখন বইখরা গ্রন্থি এবং অন্তঃখরা গ্রন্থির বেসিক ডিফারেন্স হচ্ছে, বইখরা গ্রন্থিতে কে থাকবে, নালী থাকবে, আর অন্তঃখরা গ্রন্থিতে কি থাকবে না, নালী থাকবে না। এখন নালী থাকবে মানে কি, বইখরা গ্রন্থিতে কিছু রস নিঃসৃত হবে। আর অগ্নাশয় গ্রন্থিতে কি নিঃসৃত হয়, দেখো অগ্নাশয় রস নিঃসৃত হয়, অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। এবং এরা কি করে, অগ্নাশয়ের যে এনজাইমগুলো থাকে যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এরা কি করবে, পরিপাকে হেল্প করবে। আমরা নালীযুক্ত পড়ে ফেলছি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, বইখরা গ্রন্থি এবং অন্তঃখরা গ্রন্থি তো আমরা মিক্সড করছি, তার মানে মেজর পোর্শন সবচেয়ে বড় অংশটা করে থাকবে 90% বইখরা এবং 10% কত থাকবে বলতো, 10% থাকবে অন্তঃখরা। 90% বইখরা, 10% অন্তঃখরা। এখন অন্তঃখরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, নিঃসৃত রস বলো বা নিঃসৃত যে অংশটা বের হবে সেটাকে আমরা হরমোন বলবো। তার মানে এখানে অগ্নাশয়ে কি থাকে, একটা অ্যালিস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, এখান থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। হরমোনগুলো আমরা সামনে পড়বো। তাহলে আমরা অলরেডি আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম যে বইখরা গ্রন্থি থেকে রস নিঃসৃত হবে, অন্তঃখরা গ্রন্থির হরমোন নিঃসৃত হবে। বইখরা গ্রন্থি 90%, অন্তঃখরা গ্রন্থি 10%। ঠিক আছে, মোটামুটি এগুলো পড়লে হবে। আচ্ছা এখন দেখো হরমোন, হরমোন চলে আসছে আমাদের। আলফা কোষ, দেখো সরি, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ, পিপি কোষ অথবা গামা কোষ। আলফা কোষ কি নিশ্চিত করবে, গ্লুকাগন। বিটা কোষ কি নিশ্চিত করবে, ইনসুলিন। ডেল্টা কোষ কি নিশ্চিত করবে, সোমাটোস্ট্যাটিন। গামা কোষ কি নিশ্চিত করবে, পিপি কোষ। পিপি ফর হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আমরা এখন আমাদের কোশ্চেন হচ্ছে, ভাই এগুলা মনে রাখবো কিভাবে। দেখো আমি দেখি তোমাদের হেল্প করতে পারি কিনা। সেটা হচ্ছে দেখো, বিটা, বিটা এখানে কি চলে আসে, ব যোগ রস্বই আসছে না, বিটা মানে কি, বয়ের সাথে একটা রস্বই ইকার আছে, তুমি ই উচ্চারণ করছো, ই দ্বারা মনে রাখবো ইনসুলিন নিশ্চিত হবে। জাস্ট এইটুকুই। আলফা বিটার মাঝে কনফিউশনটা হয়। তাহলে আলফা কি মনে রাখবো, আলফা হচ্ছে গ্লুকাগন নিশ্চিত করবে, বিটা মানে ই যুক্ত হয়েছে, ই থেকে মনে রাখবো ইনসুলিন নিশ্চিত হয়। ডেল্টা, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন। গামা কোষ, সেখান থেকে গামা কোষ বা পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিশ্চিত হয়। এখন দেখো এই হরমোনগুলো আবার আমাদের আলাদা করে ফাংশন জানতে হবে। গ্লুকাগন কি করবে, ইনসুলিনের ফাংশন কি, সোমাটোস্ট্যাটিনের ফাংশন কি এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইডের ফাংশন কি। এখন দেখো গ্লুকাগন, গ্লুকাগন, গ্লু দ্বারা আমরা কি রাখবো বলতো, গ্লু দ্বারা মনে রাখবো গ্লুকোজ, গ্লু দ্বারা মনে রাখবো গ্লুকোজ। তার মানে গ্লুকাগনের ফাংশন কি, গ্লুকোজের পরিমাণ বাড়ানো। ইনসুলিন আর গ্লুকাগন মনে রাখবা, ওরা সবসময় ফাইট করবে, মানে ইনসুলিনের যে ফাংশনটা থাকবে গ্লুকাগনের ফাংশনটা উল্টো। এখন দেখো গ্লুকাগন যদি গ্লুকোজের পরিমাণটা বাড়ায়, ইনসুলিন কি করবে, গ্লুকোজের পরিমাণ কমাবে। এখন দেখো ডায়াবেটিসের পেশেন্ট, হ্যাঁ হুসনা আক্তার বলেছো বিলিরুবিনের মাত্রা বেড়ে জন্ডিস হয়। এটা এই কোশ্চেনটা আমরা অনেক আগেই মানে করছিলাম, যাই হোক ভেরি গুড। আচ্ছা ইনসুলিন দেখো, আমাদের কিন্তু মানে সব ফ্যামিলিতে ডায়াবেটিসের পেশেন্ট আছে, মানে মোটামুটি কম বেশি সব ফ্যামিলি ডায়াবেটিসের পেশেন্ট আছে। এবং ডায়াবেটিসে কি হয় বলতো, গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। এজন্য ডক্টররা সাজেস্ট করে ইনসুলিন নেওয়ার জন্য। কারণ কি, ইনসুলিনের ফাংশন হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমানো। ক্লিয়ার কিনা, মানে কনফিউশন হওয়ার কোনো এখানে চান্সই নাই। যেভাবে আমি পড়াইছি দেখো, সোমাটোস্ট্যাটিন কি করবে, সোমাটোস্ট্যাটিন হচ্ছে আলফা এবং বিটা কোষকে উপর নজরদারি করবে। ডেল্টা কোষ বা সোমাটোস্ট্যাটিন যে নিশ্চিত হবে, ও কি করবে, গ্লুকাগন এবং ইনসুলিনের উপর নজরদারিতে রাখবে। ও না গ্লুকোজকে বাড়তে দিবে না গ্লুকোজকে কমতে দিবে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে অগ্নাশয় রসকণকে বাধা প্রদান করবে। অগ্নাশয় গ্রন্থি একটা ইম্পর্টেন্ট ফাংশন কি ছিল, অগ্নাশয় রস নিঃসৃত হওয়া, এবং অগ্নাশয় রসটাকে বাধা প্রদান করবে কে, গামা কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। এই আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং গামা কোষের যে ব্যাপারটা, কি হরমোন নিঃসৃত করবে এবং কোন হরমোনের কি কি ফাংশন, এগুলো ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও।
জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ঠিক আছে। তাহলে তোমরা এভাবে মনে রাখলে হবে কি যে বায়োলজি কিন্তু আসলে সব কিন্তু মুখস্থের বিষয় না। আমরা অনেকে মনে রাখি যে আসলে বায়োলজি মুখস্থের বিষয়। দেখো আমরা যেভাবে পড়লাম আশা করি এরপর থেকে আসলে এখানে কনফিউশন হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। আচ্ছা নেক্সট আসো দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি কোষ্ঠী একটা কোষ্ঠী দেওয়া আছে যে ব্রুনাইতে ব্রাশ ফায়ারে আর্লি প্রাণীগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নিতে পারো। ব্রুনাই একটা শহর। ব্রুনাইতে কি হবে ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল মানে একজন যুবক মানে তার আসলে আসলে মানে মারা যাওয়ার মতো মারা যাওয়ার কথা ছিল না উনি কি করছে ব্রাশ ফায়ারে মারা গেছে। তাহলে কি ব্রুনাই দ্বারা ব্রুনাস গ্রন্থি ব্রাশ ফায়ার দ্বারা হচ্ছে ব্রাশ কোষ আর্লি দ্বারা আর্জেন্টাফিন কোষ আর্লি দ্বারা মনে রাখবো লিভারকিন কোষ এবং প্রাণ থেকে প্রাণেত কোষ এবং গবলেট কোষ। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে এটা মুখ্য কোশ্চেন না মানে মুখ্য পড়া না তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে এই 6টা অপশন রয়েছে এই 6টা অপশনের মাঝে মিউকাস কারা নিঃসৃত হয় মিউকাস নিঃসৃত করে কারা 6টা কোষের মাঝে মিউকাস নিঃসৃত করে কারা তোমাদের একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের বিবেনারে নার্সিং কোর্স চলছে যেখানে মানে সিটটা অনেক লিমিটেড আর ভর্তি হলে পাচ্ছ এক সেট বই 10টা মানে মিলে হচ্ছে এক সেট বই পাচ্ছ তোমরা। তো তো আমরা তো আমাদের ক্লাস দেখে বুঝতে পারবা যে আমাদের ক্লাস কোয়ালিটিটা কেমন। তো তোমরা চাইলে ভর্তি হতে পারো। আচ্ছা তোমরা এই কোশ্চেনটা আনসার দাও 6টা অপশনের মাঝে তোমার কাছে ধরো এখানে 6টা অপশন আছে তোমার আনসার হবে 2টা। কোন কোন অংশ থেকে আমরা মিউকাস পাবো কোন কোন অংশ থেকে আমরা মিউকাস নিঃসৃত হবে একটু কমেন্টে জানাও। কি ব্যাপার কোনো রেসপন্স নাই কেন? হ্যাঁ আনিকা আফরিন বলেছো গবলেট কোষ। ওকে আমি বলেছি তোমার দুইটা অপশন থাকবে গবলেট কোষ ওকে। হ্যাঁ অনেকেই গবলেট বলছো গবলেট কোষ ওকে আনসার রাইট। আরেকটা বলো যেহেতু আমি বলছি এটার আনসারটা হবে 2টা অপশন গবলেট কোষ থেকে মিউকাস নিশ্চিত হবে ভেরি গুড। গবলেট কোষ থেকে রহিমা বলেছো আরেকটা হচ্ছে ব্রুনাস গ্রন্থি ভেরি গুড। আর শারমিন আক্তার বলেছো অনেকদিন হয়েছো ভর্তি হয়েছো কিন্তু ইয়া পাও নাই। আচ্ছা তুমি একটু একটু কাইন্ডলি অফিসে যোগাযোগ করবা আমিও বলবো ইনশাল্লাহ তোমার কথা। আচ্ছা ঠিক আছে তোমরা অনেকেই পারছো মাশাল্লাহ। ব্রুনাস গ্রন্থি থেকে মিউকাস নিঃসৃত হবে এবং গবলেট কোষ থেকে মিউকাস নিঃসৃত হবে ভেরি গুড। আচ্ছা এইখান থেকে দেখো আমরা খুব একটা টাইম নিব না। শর্করা পরিপাককারী এনজাইম দেখো আমরা অলরেডি পড়ে ফেলছি। মুখ বিবরে কি ছিল মুখ বিবরে কি ছিল টম। অগ্ন্যাশয়ে কি ছিল আম। ক্ষুদ্রান্তে কি ছিল মশলা শেষ। আমি এগুলো আর টাইম নিচ্ছি না তোমরা অলরেডি জানো এগুলো। আর প্রোটিন পরিবার কি ছিল দেখো পাজেরো ছিল না পাকস্থলিতে পাজেরো ছিল অগ্ন্যাশয়ে পেপসিন ছাড়া কি ছিল টিপসিন কাইমোটিপসিন। আর এগুলো এমনি নাম দিয়ে বুঝতে পারবা ঠিক আছে। কার্বক্সি পেপটাইডেস সবগুলোর শেষে কি আছে পেপটাইডেস আছে। ক্ষুদ্রান্তে কি থাকবে অ্যামিনোপেপটাইডেস থাকবে অ্যামিনোপেপটাইডেস কমন অ্যামিনোপেপটাইডেস অগ্ন্যাশয় রস এবং ক্ষুদ্রান্তে আন্তরিক রস কমন। ওকে লিপিড পরিপাকে লাল পাজেরো পাকস্থলিতে কে থাকবে গ্যাস্ট্রিক লাইপেজ থাকবে। এখন অগ্ন্যাশয় রসে কি থাকবে সবগুলো ল আছে দেখো লাইপেজ ফসফোলাইপেজ কোলেস্টেরল এস্টারেজ। ক্ষুদ্রান্তে কি থাকবে লাইপেজ কমন থাকবে তার সাথে থাকবে অ্যালকালাইন ফসফেটেজ তার সাথে কি থাকবে অ্যালকালাইন ফসফেটেজ। ওকে আচ্ছা নেক্সট আসো এগুলো যদি আমরা পড়ে ফেলছি এই জন্য আমি পড়াচ্ছি না। বৃহদন্ত্র দেখো বৃহদন্ত্রের অংশ কি কি বৃহদন্ত্রের অংশ কি কি। আচ্ছা এখন ক্ষুদ্রান্ত্রের অংশ কি কি ছিল বলতো ডিউরেনাম
জেজুনাম আইলিয়াম, ডিওরিনাম জেজুনাম আইলিয়াম ছিল। এখন আইলিয়াম বা ইলিয়াম যেটা বলো, তাহলে ইলিয়ামের থেকে, ইলিয়ামের পেছনের অংশ থেকে কি শুরু হবে? বৃহদণ্ড শুরু হবে। ইলিয়ামের পিছনের অংশ থেকে বৃহদণ্ড শুরু হবে, এবং আমরা শুরুতে বলেছিলাম বৃহদণ্ড নামটা বড় হলেও ওর লেন্থ ছিল কম ছিল, ছোট ছিল। ক্ষুদ্রান্ত নামটা ছোট হলেও ওর লেন্থ কি হবে? বড় হবে। তাহলে বৃহদণ্ডের লেন্থ দেখো কত? 1.5 মিটার। বৃহদণ্ডের অংশ কি কি? সিকাম, কোলন, মলাশয়। বৃহদণ্ডের অংশ তিনটা, সিকাম, কোলন, মলাশয়। সিকাম, কোলন, মলাশয়। এবং সিকামের সাথে কি থাকবে? অ্যাপেন্ডিক্স থাকবে। এখন কোশ্চেন আসে ভাবে অ্যাপেন্ডিক্স কোনটার অংশ? অ্যাপেন্ডিক্স কোনটার অংশ বা কোনটাতে অবস্থিত? তো আমরা যেটা হয়, আমরা তো বলি যে ভাই আমরা তো ডিওরিনাম জেজুনাম আইলিয়াম পড়ছি, সিকাম, কোলন, মলাশয় পড়ছি, বাট অ্যাপেন্ডিক্স তো ছিল না অংশের মাঝে। তো এখানে কনফিউশনটা হয়, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স থাকবে সিকামের সাথে, অ্যাপেন্ডিক্স থাকবে সিকামের সাথে। সিকাম দেখতে কেমন? স্ফীত, একটু ফুলে ফেপে থাকবে এবং গোলাকার। সিকামের শেপ হচ্ছে গোলাকার। এবং কোলন দেখো, কোলন আমরা হচ্ছে ফিগারটাই খেয়াল করলে বুঝতে পারবা কোলনটা এরকম ছিল, ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, সিগময়েড। ঠিক আছে, তার মানে ঊর্ধ্বগামী কোলন উপর দিকে যাচ্ছে, অনুপ্রস্থ প্রস্থ বরাবর যাচ্ছে, নিম্নগামী নিচের দিকে যাচ্ছে, সিগময়েড কোলন, সিগময়েড কোলন দিয়ে শেষ হবে। মলাশয় কি? মলাশয় হচ্ছে পায়ু অংশটা, যেটা যেখান দিয়ে হচ্ছে মলটা নিষ্কাশিত হয় আর কি। মোটামুটি এইটুকু হচ্ছে বৃহদন্ত্রের পড়া। এখন দেখো বৃহদন্ত্রের কাজ কি। বৃহদন্ত্রের মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে এখানে কি থাকবে? 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কোশ্চেন আসার মতো। হ্যাঁ, সিকাম। আচ্ছা, এগুলো কোশ্চেন আসার মতো। দেখো বৃহদন্ত্রে 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, যারা হচ্ছে খাদ্যের অপাচ্য অংশে গাজন ঘটায়। গাজনকে আলটিমেটলি পরিপাক মানে মলে কনভার্ট করে, বুঝছো? বৃহদন্ত্রের ফাংশনটা এটা। শোষণ, শোষণ কথাটা আসলে মনে রাখবা, শোষণ কথাটা আসলে মনে রাখবা যে ক্ষুদ্রান্ত। তো যদি বলে কোন অংশ শোষণের সাথে যুক্ত? ক্ষুদ্রান্ত। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এত এত অংশ থাকতে ক্ষুদ্রান্ত কেন শোষণের সাথে যুক্ত? কারণ ক্ষুদ্রান্তে ভিলাই থাকে। ক্ষুদ্রান্তে কি থাকে ভাইয়া? ভিলাই থাকে। ক্ষুদ্রান্তে ভিলাই থাকে। ভিলাই কিন্তু এই শোষণের জন্য দায়ী, ঠিক আছে? ভিলাই হচ্ছে শোষণের জন্য দায়ী। তার মানে ক্ষুদ্রান্ত থেকে যে পরিপাক যেটা আসলো বর্জ্য পদার্থ, তারা কি করবে? 70 থেকে 80% হচ্ছে অভিসরণের মাধ্যমে শোষণ করবে। ক্ষরণ, গবলেট কোষ থেকে মিউকাস কোষ নিশ্চিত হয়, এটা আমি অলরেডি বলে ফেলছি। সঞ্চয় অংশ করে। সংশ্লেষণ, কোন কোন ভিটামিন তৈরি করে? দেখো ভিটামিন কে, ভিটামিন বি 12। ভিটামিন কে মোস্ট ইম্পর্টেন্ট, ভিটামিন কে, ভিটামিন বি 12, ভিটামিন কে, ভিটামিন বি 12। বি ব্রেনার অ্যাপে কিভাবে এক্সাম দিব? আচ্ছা, তোমার এক্সাম টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা ওইটা ফলো করবা। ইউটিউবে আমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। আচ্ছা, মল উৎপাদন দেখো। মল উৎপাদন হচ্ছে দৈনন্দিন প্রায় 350 গ্রাম তরলমণ্ড বৃহদন্ত্রে প্রবেশ করে, যেটার আর্দ্র মল উৎপন্ন হয় 135 গ্রাম। তার মানে কত গ্রাম বলো তো? 350 গ্রাম বৃহদন্ত্রে প্রবেশ করে, বাট আর্দ্র মলের পরিমাণটা হচ্ছে 135 গ্রাম। আর্দ্র মলের পরিমাণটা 135 গ্রাম। শোষণ দেখো, আমরা অনেকটা লাস্ট ফেজে চলে আসছি। শোষণ হচ্ছে দুইভাবে হতে পারে, একটা নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। যে শোষণের জন্য শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা সক্রিয় শোষণ বলবো। যে শোষণের জন্য শক্তির প্রয়োজন হয় না সেটাকে আমরা নিষ্ক্রিয় শোষণ বলবো। তার মানে আমরা শর্করা শোষণ করব, প্রোটিন বা আমিষ শোষণ করব, লিপিড বা চর্বি শোষণ করব। এখন দেখো পানি, ভিটামিন, খনিজ লবণ একসাথে দেওয়া আছে কেন? কারণ এখানে তোমার ওদের শোষণ আসলে আলাদা কোনোভাবে, মানে ওরা কমপ্লেক্স না, ওরা সহজ সরল মানুষ। ওরা কি হয়? ওরা খুব সহজ সরলভাবে শোষিত হয়ে যায়। বা কমপ্লেক্সটা হচ্ছে এখানে শোষিত হয়। এখন দেখো আমরা পরিপাক, খাবারটা খেলাম, জটিল খাদ্যকণা ক্ষুদ্র খাদ্যকণায় কনভার্ট হয়ে গেল। এখন যেটা হবে, খাবারটা কি হতে হবে? খাবারটা ব্লাডের মাধ্যমে বিভিন্ন টিস্যুতে যেতে হবে। এই টিস্যুতে যাওয়ার যে এই প্রসেসটা, এটাকে আমরা শোষণ বলছি। এখন শর্করা গ্লুকোজ আকারে শোষিত হবে। শর্করা কিভাবে শোষিত হবে? গ্লুকোজ আকারে শোষিত হবে। প্রোটিন অ্যামিনো অ্যাসিড আকারে শোষিত হবে। প্রোটিন অ্যামিনো অ্যাসিড আকারে শোষিত হবে। এবং লিপিড বা চর্বি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আকারে শোষিত হবে। ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা ওই শুরু থেকে বলছিলাম যে আমাদের আলটিমেটলি যে লক্ষ্যটা, আলটিমেটলি যে গোল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আকারে শোষিত হবে। এটুকু জানলে হবে। নেক্সট আসো, এখন আমরা জানবো শর্করার যে বিভিন্ন উপাদান রয়েছে কে কিভাবে শোষিত হয়। দেখো
ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ ব্যাপন প্রক্রিয়া শোষিত হয়। গ্লুকোজ, গ্যালাক্টোজ সক্রিয় শোষণে শোষিত হয়। আমরা জাস্ট এই অংশগুলো জানলে হবে। আচ্ছা, 1200 মিলি অ্যাসিডিক এগুলো কি কি আনসার দিচ্ছ তোমরা? 1200 মিলি তো লালা রসের পরিমাণ ছিল, ওটা অনেক আগে হয়ে গেছে এটা। আচ্ছা দেখো, তার আমরা এখানে জানবো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ কিভাবে ব্লাডের মাধ্যমে টিস্যুতে যায়, সক্রিয় শোষণের মাধ্যমে। ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এরা হচ্ছে ব্যাপনের মাধ্যমে শোষিত হয়। নেক্সট আসো, দেখো গ্লুকোজ প্রসেসটা কি, মেকানিজমটা কি। এখানে গ্লুকোজ কোথায় যাবে? অন্ত্রের ভিলায়, যেটা আমি একটু আগে বললাম। শোষণের জন্য ক্ষুদ্রান্ত্রই কেন বেস্ট অপশন? কারণ ক্ষুদ্রান্ত্রে ভিলায় থাকে এবং ভিলাই আলটিমেটলি শোষণ কাজে হেল্প করে। ঠিক আছে, ভিলাই আলটিমেটলি শোষণ কাজে হেল্প করে। তাহলে দেখো ভিলাসের মাধ্যমে কোথায় যাবে? হেপাটিক পোর্টাল শিরা, লিভারে যাবে। লিভার আসলো, লিভার থেকে হার্টে যাবে, হার্ট থেকে আলটিমেটলি শক্তি উৎপাদন করবে বা গ্লাইকোজেন গঠন করবে। আমাদের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে যে গ্লুকোজ জাতীয় যে আমরা খাবারটা খেলাম, খাবারটা খাওয়ার পর ব্লাড হয়ে বিভিন্ন টিস্যুতে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, দেখো আমরা শুরুতে পড়ে ফেলছি খাদ্য উপাদানের কি কি ফাংশন ছিল। দেহের কর্মক্ষমতা বৃদ্ধি কারা করে, দেহ গঠন ক্ষয়পূরণে কারা কাজ করে। তো এগুলো তো কাজ করতে হবে, তাই না? এই কাজটা কখন করবে? যখন ব্লাডের মাধ্যমে টিস্যুতে যাবে। তো এই জন্য আমরা শোষণ অংশটা পড়ছি। তাহলে দেখো এই মেকানিজমটা আমরা জেনে ফেললাম। নেক্সট দেখো প্রোটিন। প্রোটিন কি কি আছে? একটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড। এখন ডি অ্যামিনো অ্যাসিড কীভাবে মনে রাখবা? ডিবি পুলিশ। ডি অ্যামিনো অ্যাসিড মনে রাখবা কীভাবে? ডিবি পুলিশ। ডি ফর ডি অ্যামিনো অ্যাসিড, বি ফর ব্যাপন। অথবা এভাবে মনে রাখতে পারো, ব্যাপন ইংলিশ টার্ম কিন্তু ডিফিউশন। ডিবি পুলিশ বলার অর্থ হচ্ছে, যদি বলো যে ভাই ডিফিউশন তো মনে থাকে না, অথবা ব্যাপন ইংলিশ টার্ম কি, এটা আবার কখন মনে রাখবো, সেক্ষেত্রে ডিবি পুলিশও মনে রাখতে পারো। অথবা ডিডি, ডি মানে ডিফিউশন, ডি মানে ডি অ্যামিনো অ্যাসিড। বাকি থাকলো কে? এল অ্যামিনো অ্যাসিড। এল অ্যামিনো অ্যাসিড কার মাধ্যমে শোষিত হবে? সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হবে। দেখো আমরা নর্মালি বুঝতে পারছি যে সক্রিয় শোষণ এবং ব্যাপনের মাধ্যমে কিন্তু আলটিমেটলি সবগুলো শোষিত হচ্ছে, তাই না? সক্রিয় শোষণ এবং ব্যাপন। দেখো এখন অ্যামিনো অ্যাসিড কিভাবে শোষিত হচ্ছে। অ্যামিনো অ্যাসিড ওই আগের মেকানিজমই, অন্ত্রের বিলাসে যাবে, ক্ষুদ্রান্তে যাবে, হেপাটিক পোটাশিয়ামের মাধ্যমে কোথায় আসবে? লিভারে আসবে। হেপাটিক পোটাশিয়ামের মাধ্যমে লিভারে আসবে, লিভার থেকে হার্ট, তারপরে কোষে গিয়ে প্রোটিন ইউরিয়া গঠন, যার যে কাজটা সেই কাজটা সম্পূর্ণ করবে। যার যে কাজ সেটা সম্পূর্ণ করবে। ওকে, লিপিড শোষণ। লিপিড দেখো, আলটিমেটলি লক্ষ্য কি ছিল? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করা। এবং লিপিড শুধুমাত্র ব্যাপনের মাধ্যমে শোষিত হবে, একদম সিম্পল সরল কথাবার্তা। জাস্ট হচ্ছে লিপিড কার মাধ্যমে শোষিত হবে? ব্যাপনের মাধ্যমে। আমরা তাহলে কি জানলাম? শোষণ দিয়ে আমরা কি কি জানবো? শোষণ সম্পর্কে আমরা কি জানবো বলো? শোষণ দিয়ে আমরা জানবো ব্যাপনের মাধ্যমে কারা শোষিত হচ্ছে, সক্রিয় শোষণের মাধ্যমে কারা শোষিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো লিপিড শোষণে যেটা হয় সেটা হচ্ছে লিপিড থেকে আমরা কি পেলাম? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এটাও সেম অন্ত্রে বিলাসের মাধ্যমে। এখন মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, লিপিডে কি আছে বলতো? লিপিডের ল আছে। আমরা কি মনে রাখবো? ল্যাকটিয়েল। লিপিডের ল আছে, ল্যাকটিয়েলেরও ল আছে। আমরা যে মেকানিজমটা পড়লাম, প্রোটিন বলো কার্বোহাইড্রেট বলো, এখানে কি ল্যাকটিয়েল ছিল? ল্যাকটিয়েল কিন্তু ছিল না, বাট লিপিডে আছে, তার মানে ল্যাকটিয়েলটা ইম্পর্টেন্ট। ল্যাকটিয়েলের মাধ্যমে কোথায় কোথায় যাবে? থোরাসিক নালী যাবে, লসিকা নালী হয়ে শিরাতন্ত্রে গিয়ে আলটিমেটলি সেম মেকানিজমে কাজ করবে। যকৃত, হৃৎপিণ্ড, কোষ বা চর্বি গঠন, শক্তি উৎপাদন, মানে আলটিমেটলি সেম ফাংশন। আমরা জাস্ট হচ্ছে ল্যাকটিয়েলটা মনে রাখবো। ল্যাকটিয়েল কিন্তু লিপিড শোষণের সাথে রিলেটেড। ঠিক আছে, ল্যাকটিয়েল লিপিড শোষণের সাথে রিলেটেড। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা অলরেডি শেষের দিকে চলে আসি। ভিটামিন, এখন দেখো চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি আছে, পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি আছে, এটা একটু জানতে হবে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি আছে? তো আমি আমার অ্যাডমিশন টাইমে আমি ভাবে পড়তাম। কাকে কোশ্চেন করছে এটা? ভাইয়া আপনার এফবিআর নাম কি? আচ্ছা, এটা আমি যেভাবে পড়তাম সেটা হচ্ছে আমরা বলি না কে কারা, আমি এভাবে মনে রাখতাম কেডা। ঠিক আছে, কেডা। কেডাটা কিভাবে মনে রাখতাম দেখো, আমি আমি নিজেকেই কোশ্চেন করতাম কেটা আবার ভিটামিন, কেটা আবার কি, কেটা আবার
চর্বিতে দ্রবণীয় ভিটামিন। কোন ভিটামিনগুলা চর্বিতে দ্রবণীয় বা কেডা চর্বিতে দ্রবণীয়? তার মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। বাকি থাকলো কারা? ভিটামিন বি আর সি। ভিটামিন বি, সি হচ্ছে পানিতে দ্রবণীয়। ভিটামিন বি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয়। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। যে ভিটামিন কেডা মানে হচ্ছে এ ডি ই কে, এরা হচ্ছে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয়, এবং পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। হ্যাঁ ক্লিয়ার, আনিকা আফরিন বলেছো ক্লিয়ার। আচ্ছা এখন দেখো এডিই কে যে ফ্যাট চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ওরা কি করবে? শোষিত হওয়ার জন্য পিত্ত লবণে হেল্প নিবে, পিত্ত লবণে হেল্প নিবে। আর ভিটামিন বি সি যারা পানিতে দ্রবণীয় ভিটামিন ছিল, তারা কি করবে? ব্যাপন এবং সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হবে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, পিত্ত লবণ কি কি ছিল? দেখি কার কার মনে আছে পিত্ত লবণ কি কি ছিল। অনেক কঠিন নাম যদিও, তারপরেও দেখি কার কার মনে আছে পিত্ত লবণ কি কি ছিল। পিত্তরসে কি এনজাইম থাকে? আমার কাছে তোমাদের কাছে দুইটা কোশ্চেন আমার। পিত্ত লবণ কি কি ছিল একটু কমেন্ট করে জানাও, এবং সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হ্যাঁ বা না, ইয়েস অর নো আনসার হবে। পিত্তরসে কি এনজাইম থাকে? আজকাল আমার ফেসবুক আইডিতে আমার ছবি দেওয়া আছে, তো আশা করি নাম দিয়ে সার্চ দিলে পাবা। আচ্ছা এটা বলো, পিত্তরসে কি এনজাইম থাকে, এবং পিত্ত লবণ কি কি আছে? আর না পারলেও সমস্যা নাই, তোমরা একটু বলবা যে ভাইয়া পারতেছি না বা মনে নাই, একটু রেসপন্স করো। আসলে ফার্স্ট টাইম বা হচ্ছে তোমার সেকেন্ড এক দুইবার পড়লে হয় কি তোমার না ভাই এনজাইম থাকে না। ভেরি গুড, মারুবা আক্তার বলেছো এনজাইম থাকে না। না স্যার, আচ্ছা এটা আনসার বুঝলাম। হ্যাঁ এটা পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। দেখো আমরা কিন্তু লালা রস পড়লাম, গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস যেটাই বলো, ওখানে কিন্তু এনজাইম ছিল, এক্সেপ্ট হচ্ছে পিত্তরস। পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। আর পিত্ত লবণগুলো থাকে হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট। ঠিক আছে, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট। এগুলো একটু বই দেখে দেখে নিবা। আচ্ছা পানি শোষণ হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলেছি। দেখো পানি অভিসরণ প্রক্রিয়ায় কত পার্সেন্ট শোষিত হচ্ছিল বলো তো? 70 থেকে 80%। এটা আগে একটা লাইন আগের স্লাইডে ছিল, এটা 70 থেকে 80% শোষিত হয়, এবং ক্ষুদ্রান্তে সক্রিয় শোষণের মাধ্যমেও শোষিত হতে পারে। আচ্ছা বিএমআই আমাদের লাস্ট টপিক এটা। বিএমআই ফুল ফর্ম কি? বিএমআই এর ফুল ফর্ম কি বলো তো? বিএমআই এর ফুল ফর্ম কি? হ্যাঁ বলেছি আপু, আনিকা আফরিন বলে দিছি। সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট। এখন বলো বিএমআই এর ফুল ফর্ম কি? হ্যাঁ আসমাউল হুসনা বলেছো বডি মাস ইনডেক্স, ভেরি গুড, বডি মাস ইনডেক্স। আচ্ছা এখন দেখো স্থূলতার কারণ কি? স্থূলতার কারণ কি কি আছে? সব কারণ জানবো না, জেনেটিক কারণ হতে পারে, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম পোর্শন। অনেক সময় হয় যে বাবা মা হচ্ছে একটু মোটাসোটা আমরা বলি স্থূলকার, তাদের সন্তান সন্ততির একটা
হওয়ার একটা চান্স আছে। এটা জেনেটিক্যালি কারণ হতে পারে, এছাড়া পারিবারিক জীবনযাত্রা, লাইফস্টাইল, আবেগ, কর্মক্ষেত্র, মানসিক আঘাত, বিশ্রাম, লিঙ্গভেদ, এগুলো রিডিং পড়বা। ঠিক আছে, গর্ভাবস্থায় হতে পারে, নিদ্রাহীনতা, তারপর শিক্ষার অভাব, অসুখ, বিভিন্ন কারণে কিন্তু হতে পারে, তাই না, স্থূলতার কারণ। লাস্ট দেখো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিএমআই। আইডিয়াল বিএমআই এর মান কত? আইডিয়াল আইডিয়াল বিএমআই এর মান কত? 18.5 থেকে 24.9। 18.5 থেকে 24.9 হচ্ছে বিএমআই এর আইডিয়াল মান বা নর্মাল ওয়েটের যে মেজারমেন্টটা। আন্ডার ওয়েট আমরা কখন বলবো? লেস দ্যান 18.5। লেস দ্যান 18.5 হচ্ছে আন্ডার ওয়েট, এবং 24.9 যদি প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু আসলে নর্মাল না, অ্যাবনর্মাল বলা হয়। যেমন ওভার ওয়েটের একটা গ্রেড দেওয়া আছে, সেটা হচ্ছে 25 থেকে 29.9। এখন 29.9 যখন পার হয়ে গেছে, সেটা হচ্ছে আবার বিভিন্ন গ্রেডে ভাগ করা আছে। দেখো, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। গ্রেড 1 হচ্ছে 30 to 34.9, গ্রেড 2 হচ্ছে 35 থেকে 39.9, এবং 40 প্লাস যেটা হবে সেটাকে বলা হয় মরবিডিটি। বুঝছো? সেটাকে বলা হয় মরবিডিটি, মানে এক্ষেত্রে হচ্ছে পেশেন্ট মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মরবিডিটি বা বিবস্বকার স্থূলকার বলা হয় মরবিডিটি, বা এখান থেকে তোমার বিএমআই যদি 40 প্লাস হয় সেক্ষেত্রে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। দেখো আমাদের ক্লাস শেষ অলরেডি। আচ্ছা, এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? সরি। আচ্ছা, লাস্ট মুহূর্তে আমরা অল্প কয়েকজনকে দেখতে পাচ্ছি যে লাইভে আসো। মাশাআল্লাহ, অনেক লং টাইম ক্লাস হলো আজকে আমাদের। যারা ধৈর্য ধরে ক্লাস করছো সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা যদি এভাবে ডেডিকেশন নিয়ে পড়ো সেক্ষেত্রে আলটিমেটলি ইনশাল্লাহ ভালো কিছু আসবে। হ্যাঁ, আপনার সবগুলো ফ্রি ক্লাস কোথায় পাওয়া যাবে? আমি হচ্ছে তোমার ফ্রি ক্লাস বলতে আমি নার্সিং কোশ্চেন ব্যাংক সলভ করেছি, সেটা তোমরা ওই অ্যাপসে পাবা। আর এটা হচ্ছে আমার ক্লাস আর কি, ফার্স্ট একটা ক্লাস, ফ্রি ক্লাস বলো নর্মালি। আর বাকি ক্লাসগুলো হচ্ছে তোমরা মানে পেইড ব্যাচে পাবা আর কি। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে রিভিউ দিতে পারো যে ভাইয়ের ক্লাস কেমন লাগলো। ভাই, আপনার ক্লাসটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ। তাসমিম স্মৃতি ইমোজি দিয়েছো, মানে ভালো ভালো হয়েছে, আমি মানে ধরে নিলাম এটা। আচ্ছা, ইভামনি বলেছো অনেক কিছু অজানা ছিল। আচ্ছা, আজকে ক্লাস হওয়ার পর আজকে তোমরা বই খুলো, আজকে বা কালকের মাঝে বই খুললে হবে কি তোমার পড়াটা আরো ইজি লাগবে। বুঝছো? মানে পরিপাক চ্যাপ্টারটা একটু কমপ্লেক্স, অনেক এনজাইম, এটা ওইটা, মানে অনেক কিছু আছে। তো আজকালকের মাঝে ট্রাই করবা পড়ে ফেলার। তানিয়া আক্তার বলেছো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু ফেসবুক গ্রুপে রিভিউ দিতে পারো, যাতে আমরা আরও মোটিভেটেড হই ক্লাসটা আরও ভালোভাবে নেওয়ার জন্য। আর তোমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আতিক হাসান বলেছো স্যার আপনার পড়া কোনোদিন ভুলবো না, থ্যাংক ইউ। যে ভোলা যাবেও না, বুঝছো? কারণ পড়া ভুললে তাহলে আমার পড়ানোর সার্থকতাটা কোথায় থাকলো, তাই না? আসমাউল হোসনা বলেছো অনেক ভালো ভাইয়া, সত্যি খুব জোশ ছিল, কখন যে সময় পার হয়ে গেল বলতে পারলাম না। ওকে, থ্যাংকস ফর কমপ্লিমেন্ট। তানিয়া আক্তার বলেছো অনেক ভালো হয়েছে, অনেক কিছু শিখলাম ভাইয়া, থ্যাংক ইউ আপু। আমি ট্রাই করছি যতটা ভালোভাবে তোমাদের পড়ানো যায়, এবং আমি যে ক্লাসগুলো নিয়ে আমি ট্রাই করি যে ক্লাসের মাঝে পড়াটা মুখস্থ করানোর জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল আজকে ক্লাস। আল্লাহ হাফিজ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে অনেক টাইম হয়ে গেছে অলরেডি। ইভামনি বলেছো বেস্ট। আজকে আমরা টাইম না নেই, তোমরা নেক্সট হচ্ছে পড়ালেখা শুরু করে দাও, একটু রেস্ট নিয়ে পড়ালেখা শুরু করে দাও। আর আপকামিং এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাক। ঠিক আছে তাহলে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।